ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমার আসলে লজ্জা নেই কিয়া? তোমার লজ্জা করলো না নিজের প্রাক্তনের বিয়েতে এসে কবজি ডুবিয়ে খেতে? ছেলেরা এত নির্লজ্জ হয় জানতাম, কিন্তু তুমি এত বেহায়া, তাও পরে এসেছো এক পুরনো আমলের শাড়ি। লজ্জা লাগে না তোমার? বারে, এত শখ করে দাওয়াত দিলা আর আমি আসবো না ভাবলে কি করে? তোমাকে বিয়ে করে কার জীবনটা নষ্ট হচ্ছে সেটা অন্তত দেখি। মুহূর্তের মধ্যে সবার তীক্ষ্ণ নজর এসে পড়ল মুরাদ আর কেয়ার উপর। ইতিমধ্যে কানাকানিও শুরু হওয়ার পূর্ব প্রস্তুতি চলছে। সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠতে চলেছে জায়গাটা। মুরাদ কেয়াকে বেশ কড়া কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু তার আগে কেয়া ক্লাসের অবশিষ্ট যষ্টিকো মুরাদের মুখে ছুঁড়ে মারে। মুরাদ অপমানিত মুখটা রাগে লাল হয়ে ওঠে। কেয়ার গালে সজোরে একটা থাপ্পড় মারে সে। এতক্ষণ সবাই চুপ করে থাকলেও এবার কানাকানি শুরু হয়। মুরাদ কটমট করে তাকিয়ে থাকে কেয়ার দিকে। তুই কি যাবি এখান থেকে? রাস্তার মেয়ের মতো আচরণ করিস না। খেতে এসেছিস, খেয়ে চলে যা। খেয়ে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার নেই মিস্টার মুরাদ মির্জা। তোমার বিয়ে আমি কিছুতেই হতে দিচ্ছি না। দরকার পড়লে আমি পুলিশ ডাকবো। আমার হবু শ্বশুর এসব পুলিশদের তার প্যান্টের ব্যাক পকেটে রাখে, আর তুমি আমায় পুলিশের ভয় দেখাও? লাইক সিরিয়াসলি, গেট আউট অফ হিয়ার। আমি কোথাও যাচ্ছি না। তুমি এই বিয়ে ভাঙবে নাকি আমি আরো সিন ক্রিয়েট করব? মুরাদ কিছু বলতে যাবে তার আগেই মুরাদের হবু শ্বশুর হাদনান রহমান সেখানে এলেন। বেশ রাগের দৃষ্টিতে আশপাশ পর্যবেক্ষণ করলেন তিনি। অতঃপর বিনয়ের সহিত কেয়াকে বসতে বলেন। কেয়া বসল। এই মেয়ে, নাম কি তোমার? কেয়া। ভয় পেও না, সত্যি বলো। আঙ্কেল, আপনি যার সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন তার সাথে আমার প্রায় 4 বছরের সম্পর্ক। এমনকি ও আমায় কথা দিয়েছিল আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, অথচ এখন আমায় মিথ্যা বলে আপনার মেয়েকে বিয়ে করছে। কারণটা হলো আপনার টাকা। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমাদের বেশ কিছু ছবি আছে একসাথে। আজকাল কত ছবি তো মফ করা যায়, কিভাবে বিশ্বাস করব তোমায়? আপনি একজন ক্ষমতাশীল নেতা, যদিও আমার আপনার চোখের উপর সন্দেহ নেই, কিন্তু তবুও একজন ভালো মনের ভালো মানের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ডেকে চেক করে নিতে পারেন এটা নকল নাকি আসল। হাদনান রহমান কিছুটা অপমানিত বোধ করলেন। ছবিগুলো হাতে নিয়ে বিস্ফোরিত চোখে মুরাদের দিকে তাকিয়ে আছেন তিনি। মুরাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাদনান রহমান একবার তাকালেন বধূ বেশি থাকা তার ছোট কন্যা হাজরিতার দিকে। আদিতা চোখ ছলছল করছে। হাদনান রহমানের কপালে ঘাম, চিন্তায় ভাঁজ পড়ছে কপালে। আজ বিয়ে না হলে বড়সড় কোনো বিপদ আসন্ন। কি যে করবেন বুঝে উঠতে পারছেন না। হাজিদার মা মারা যাওয়ার পর থেকে তিনি সামলেছেন তার 2 মেয়েকে। সব দেখে বিচার করে মুরাদকে যোগ্য পাত্র মনে হয়েছিল বলেই বিয়েটা ঠিক করেছিলেন। কিন্তু মুরাদ যে এমন বের হবে তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। এই মুহূর্তে কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। হাজিদা মারাত্মক সুন্দরী, একদম নিজের মায়ের মতো, যার কারণে আশেপাশের সকলের নজর সব সময় আদিতার দিকে। বেশ কয়েক মাস ধরেই মেয়েটা অসুস্থ। ডাক্তার দেখিয়ে লাভ হয়নি। এক খ্যাতনামা পীর বলেছেন আদিতাকে পাওয়ার জন্য কেউ একজন কালো জাদু করেছে, যার দরুন আদিতা বারবার অসুস্থ হয়ে পড়ছে। তিনি আরো বলেছেন আজকে তারিখের মধ্যে আদিতার বিয়ে না হলে আদিতার বড়সড় বিপদ হবে। সব পরিস্থিতি বিবেচনা করি বিয়ের জন্য এত তাড়াহুড়া করা। মুরাদকে আদনান সাহেব চেনেন এক অনুষ্ঠানের বদৌলতে।
ছেলেটাকে দেখেই তার মনে হয়েছিল ভদ্র উচ্চ বংশোদ্ভূত ছেলে, অথচ এত নীচ তার কর্মকাণ্ড। কি সুন্দর একটা মেয়ের কোলে শুয়ে ছবি অবধি তুলি অন্য একজনের জন্য কবুল বলতে বসেছে। যাই হয়ে যাক, এই ছেলের সাথে তিনি তার মেয়ের বিয়ে দিতে পারেন না। বুকে ক্ষীণ ক্ষীণ ব্যথা হচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। এমন সময় আশার শেষ আলোটা উপলব্ধি করতে পারেন তিনি। বড় মেয়ে তন্নি দৌড়ে আসে। বাবা, আমার দেবর আদিল বিয়ে করবে অদ্রিতাকে। তুমি দয়া করে এই ছেলের সাথে বিয়ে দিও না ওকে। আমি জানি তুমি কখনোই চাওনি পরিবারের দুই মেয়েকেই এক বাড়িতে পাঠাতে, কিন্তু এই মুহূর্তে সেটাই কি ভালো হবে না? ঠিক বলেছিস মা। আমি এই মুরাদের সাথে আমার কলিজার টুকরোকে বিয়ে দিতে পারি না। তুই আদিলকে ডাক, এখানেই বিয়ে হবে ওদের। মুরাদ, তুমি কি তোমার পরিবার নিয়ে সসম্মানে যাবে, নাকি তোমারও নিজের হবু বউয়ের বিয়ে দেখার শখ আছে? তোমাকে যে আমি এমনি এমনি ছেড়ে দিচ্ছি তা কিন্তু ভেবো না। তোমার পরিণতি কি হবে তা আমি পরে ভেবে দেখব। মুরা তৎক্ষণাৎ বেরিয়ে আসে সেখান থেকে। এতটা অপমান সহ্য করা যায় না। মুরাদের পরিবারও বেশ রেগে আছে। সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। বিয়েটা মেয়ের বাড়িতে ঠিক করা হয়েছিল। নিজের বাড়িতে হলে হয়তো পাড়া প্রতিবেশী যারা বিয়েতে আসেননি তাদের সামনেও নাক কাটা যেত। বিয়ে বাড়িতে সকলের মুখ একটু একই গম্ভীর ছিল, তবে এখন যেন সব কিছু স্বাভাবিক। সবার হাসি মুখের ভিড়ে একজনের ঠোঁটে দেখা যাচ্ছে শয়তানি হাসি। এত জাঁকজমকের মাঝে খুব সাধারণ সেই তীক্ষ্ণ হাসিটা কারো নজরের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার কথা না, হচ্ছেও না। খুব সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়। আদনান রহমান খুশিতে কাঁদছেন। তার ছোট্ট পরিটা আজ অন্য কারো ঘরে চলে যাবে ভাবতেই বিষণ্ণতা তাকে ঘিরে ধরেছে। মেয়েটা মুখটা বারবার দেখছেন তিনি। সেই ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। সবার অলক্ষ্যে চোখে জল ফেলেন তিনি। কিরে, কোনটা খাবি? স্প্রাইট নাকি স্পিড? থাম, বিরিয়ানিটা তো শেষ করতে দে। তুই কি রে, বিয়ে বাড়িতে এত খেলি, এখানে এসে 3 প্লেট বিরিয়ানি খেলি, তাও তোর পেট ভরছে না? দেখতে তো ঝাঁটার কাঠি, অথচ খাস হাতির মতো। নজর দিবা না শালা। তোর বিয়ে ভাঙার জন্য কত পরিশ্রম করলাম, আর তুই আমারে সামান্য 3 প্লেট বিরিয়ানি খাওয়াতেও কিপটামি দেখাচ্ছিস। আন্টি দেখো, তোমার ছেলে কিপটা। হেসে ওঠেন মুরাদের মা হাফিয়া চৌধুরী। পাশেই মুরাদের বাবা রাদিফ চৌধুরী বিরিয়ানির স্বাদ নিতে ব্যস্ত। হাফিয়ার খুশি মুখে আচমকা হালকা বিষণ্ণতার ছাপ পায় মুরাদ। কি হলো মা, মন খারাপ তোমার? এত কিছু করার কোনো দরকার ছিল মুরাদ? আমরা সরাসরি বিয়েটা ভেঙে দিলেই তো হতো। এত লোক ডেকে অনুষ্ঠান করে অপমানিত হয়ে বিয়ে ভাঙার তো কোনো কারণ ছিল না। আচ্ছা মা, আমরা বিয়ে ভেঙে দিলে আদনান সাহেব যে অন্য কোনো ছেলের সাথে অদ্রিতার বিয়ে ঠিক করতেন না, তা কি তুমি নিশ্চিত? এই, আদনান রহমানের মাথায় সমস্যা আছে, বুঝেছিস? নিজের মেয়ের মনের কথাও বুঝেনি, আর মেয়েটাই বা কি? একবার নিজের বাবাকে বলে তো দেখবে নিজের পছন্দের কথা। তা না করে তোকে হাতে আনলো, আর তুইও আমার সরল সোজা বাচ্চা রাজি হয়ে গেলি ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করে দিতে। এই মুহূর্তে কিয়া বেশ রেগে গেল। মেয়েকে রাগ দেখিয়ে বলল, বারে, আর আমি যে তোমার সরল সোজা ছেলের জন্য লন্ডন থেকে ছুটে এলাম সেটা বুঝি কিছু না আন্টি? মুরাদ জোরে হেসে ওঠে। কেয়া হানমনে মুরাদের হাসিটা খেয়াল করে। বুকে একটা ক্ষীণ ব্যথা অনুভব করছে সে। দীর্ঘশ্বাস ফেলে ব্যথা কমানোর চেষ্টা করে। অতঃপর বিরিয়ানি খেতে খেতে কথা বলতে শুরু করে। তা আন্টি, তোমার ছেলের যে মানহানি হলো, এখন ওকে কেউ বিয়ে করবে? কেউ না করলে তুই আছিস না? হ, আমার ঠেকা। তোরে জিগাইছি আমি? আন্টিরে জিগাইছি, তুই চুপ থাকবি। শয়তান বাদর একটা। মুরাদ হাসতে হাসতে গড়াগড়ি খায়। আচমকা ফোনের ভাইব্রেশনে কিছুটা চমকে ফোন হাতে নিল সে। স্ক্রিনে জলজল করতে থাকা নম্বরটা দেখে নিমেষেই ঘাম ছুটে যায় তার। ঢোক গিলে ফোনটা রিসিভ করে সে। তুমি?
আমি ভাবলাম তোমার জল্লাদ বাবা বোধহয় কল করেছে। তা বাসর ঘরে বসে হঠাৎ আমায় কল? একটা ধন্যবাদ তোমার প্রাপ্য কেয়া, তাই কল দিলাম। আমার ফোন ফেলে ভুল করে বাবারটা নিয়ে এসছি, তাই এটা থেকেই কল দিলাম। বেশ, ধন্যবাদ দেওয়া শেষ। এখন আদিলের কাছে যাও, না হলে বেচারা আমাকে অভিশাপ দিবে এখন। আদিতা হেসে কলটা কাটে। মুরাদ সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। কেয়া কথা শেষ করা মাত্রই সে আবারও খেতে ব্যস্ত হয়ে পড়ে। এখন 4 নম্বর প্লেট চলে তার। মুরাদ হাঁ হয়ে দেখছে। আর কত খাবি হাতি? চুপ কর শালা সজারু, আমাকে খাওয়া নিয়ে খোটা দিবা না। তোমার চেয়ে 20 কেজি কম আমার ওজন। তুই যে এত খাস, মোটা হোস না কেন? খাবারগুলো যাই কই, তোর বাবার লকারে? তুই যা তো যা, আমাকে শান্তিতে খেতে দে। আরে বের হব তোকে নিয়ে, তাড়াতাড়ি খাওয়া শেষ কর। কই যাবি তাও এই মাঝরাতে? আশিক, শুভ্র, সোহাগ সবাই অপেক্ষা করছে। কি? আমি এসেছি ওরা জেনেও গেছে? তোর পেটে একটা কথা থাকে না? বললামই তো মাত্র 7 দিনের জন্য এসেছি। ওদের সাথে দেখা হলে তো 1 মাসও দেশে ফিরতে পারবো না। লন্ডন তোর দেশ হলে এটা কি বিদেশ? ভাব, কম খা। তুই আসছিস আর ওরা জানবে না? ভাবলি কেমনে? চল তাড়াতাড়ি, না হলে ওরা লাঠি নিয়ে আমার বাড়ি ভাঙতে আসবে। কেয়া খাওয়া থামিয়ে উঠে হাত ধুয়ে নেয়। হানমনে হাসি। এখনো কত গভীর তাদের বন্ধুত্ব, যেন চোখ বন্ধ করলেই ভার্সিটি লাইফের স্মৃতি ভেসে ওঠে চোখে। শুভ্র এক মনে সুর তুলছে গিটারে। আশিকের গান আর সোহাগের অপ্রয়োজনীয় বাদশার বিট দেওয়া, এসব দেখে হাসতে হাসতে একদিকে গড়াগড়ি খাচ্ছে কেয়া। আর মুরাদ এলো 48তম জুটির ব্রেকআপ করিয়ে দেওয়ার আনন্দের ট্রিট দিতে। কেয়া মুরাদের কাজ দেখে মুখ কুচকায়। দেখিস, এত জুটির অভিশাপ লাগবে তোরে যে তোর জীবনেও বিয়ে হবে না। না হলো তুই আছিস, তোরে দিয়ে কাপড় ধোয় নিব, রান্না করে নিব। হাত পা কি তুই টিপে দিবি, নাকি তার জন্য লোক রাখা লাগবে? বান্দরের বংশধর, দূর হয় এখান থেকে। তুই জলহস্তির বংশধর। এই তোরা থামবি? বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে সোহাগ। কেয়া আর মুরাদ একে অপরকে ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নেয়। এটা দেখে বাকিরা হেসে ওঠে। শুভ্র গিটার বাজানো থামিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, খুব তো রাগ দেখানো হচ্ছে। দেখাবুনি কম, ন্যানো সেকেন্ড টেকেই রাগ। চোখের সামনে এক বাটি আইসক্রিম রাখলেই যা রাগ ফুস হয়ে হবে, সে আবার ভেঙচিও কাটে। কিরে, এই জগতে আছিস না পরজগতে? ভালো মতো বস বাইকে, পড়ে যাবি তো। তখন আবার তোর বিলেতি বাপ আমার নামে কেস করবে। মুরাদের ডাকে ঘোর কাটল কেয়ার। আগের দিনগুলো স্মৃতি তার মানসপটে জল করছে। কত সুন্দর ছিল দিনগুলো, যখন তখন দেখা হতো, কথা হতো, মাঝরাত অব্দি আড্ডা হতো। মুরাদ বাইক চালাচ্ছে, পেছনে বসে আগের স্মৃতিগুলো মনে করার চেষ্টায় মত খেয়া। মুরাদ একাধারে বকবক করেই চলেছে। বহুদিন বাদে এমন করে মুরাদের পেছনে বসে অন্ধকার রাস্তা পার করছে কেয়া। মনে মনে সে একবার প্রার্থনা করে, এই পথ যেন কখনো শেষ না হয়। শুভ্রর গিটারে সুর উঠছে, হাসি গাইছে। কফি হাউসের সেই আড্ডাটা। সোহাগ চায়ের কাপে আড্ডা জমাতে ব্যস্ত। কেয়ার চোখ আনন্দে ছলছল করছে। মুরাদ আড়াল থেকে দেখছে কেয়ার হাসি মাখা মুখ। এই মেয়েটা চিরতরে তার বাঁধনে আবদ্ধ হতে পারত, কিন্তু হলো না। আমরা শুধু বন্ধু, কথাটা খুব সুন্দর, কিন্তু এই সম্পর্কে একপক্ষীয় ভালোবাসা থাকলে অনুভূতিটা হয়ে ওঠে মারাত্মক যন্ত্রণার। মুরাদ কেয়াকে চিনত স্কুল লাইফ থেকে। ভার্সিটি অবধি তারা শুধু বন্ধুই ছিল। অনুভূতির সূচনা হলো খুব আকস্মিকভাবে, কিন্তু খুব ধীর গতিতে। এক ব্যস্ত সন্ধ্যায় নিয়নবাতির আলোয় কেয়ার হাসিটা আগুনের ন্যায় ঝলসে দিয়েছিল মুরাদের অন্তরটাকে। অতঃপর কেয়ার চোখের প্রতিটি পলক পেলাও যেন গুনে গুনে রাখত মুরাদ। আশিক, শুভ্র, সোহাগ বিষয়টা বেশ ভালোই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু কেয়া বোঝেনি মেয়েরা নাকি 4 হাত দূর থেকেও বুঝতে পারে কে তার সম্পর্কে কি ভাবছে।
তাহলে দু হাতের নাগালে থেকেও কেন কেয়া বুঝলো না মুরাদের অনুভূতিটুকু? এতটা অপ্রকাশিত ছিল তা নাকি কেয়া বুঝতেই চায়নি মুরাদকে? মুরাদ, তুই কি আবারও সুযোগটা হারিয়ে ফেলবি? সোহাগ, আস্তে কথা বল, কেয়া শুনে ফেলবে। ও আচ্ছা, তার মানে এবারও তুই ওকে কিছু জানাবি না, ইভেন জানতেও দিবি না? আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। কেয়ার আমার প্রতি কোনো ফিলিংস নেই রে। ফিলিংস নাই দেখাই তো ছুঁইটা আইছে তোমার বিয়ার কথা শুই না। তোমার মিয়া আজাইরা ভয়, যাও বলা লাগবে না তোমার। কয়দিন পর একটা এনআরআই বিয়া করব, তখন তার বিয়াতে খাওয়ার সার্ভ কইরো তুমি। মুরাদ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় সোহাগের দিকে। অবশ্য সোহাগ ভুল কিছু বলেনি। বয়স তো তেমনি, কেয়াও বিয়ে করবে একদিন, হয়তো ছেলেটা মুরাদ হবে না। আর 7টা দিন তারপরেই উড়ে যাবে মুরাদের পাখিটা। ভাবতেই বুকের মধ্যে ক্ষরণ অনুভব হয় মুরাদ। এই এই মুরাদ, শুনতো, নেক্সট 7 দিনের জন্য দারুণ কিছু একটা প্ল্যান করতো। চল কোথাও থেকে ট্যুর দিয়ে আসি। তুই দেশে আসছিস 7 দিনের জন্য, 7 দিনের মধ্যে একদিন গেছেই, এখন হঠাৎ কি প্ল্যানিং করব আমি? সুন্দরবন যাই। তারপর একটা বাঘ এসে তোকে খেয়ে নিক। দূর সাতার মাথা, সব সময় আউল ফল কথা না বললে তোর হয় না। দেখ, 7টা দিনই তো আছি আমি, তারপর তো চলেই যাব। কেয়ার কথাটা তীরের মতো এসে লাগে মুরাদের বুকে। সে কিছু বলে না, কেবল মাথা নেড়ে সম্মতি দেয়। শুভ্রর ভ্রমণ বিষয়গুলো নিয়ে অগাধ জ্ঞান। তার বেশ কয়েকদিন ধরেই এক জায়গায় যাওয়ার বেশ ইচ্ছে, কিন্তু এখনো কাউকে বলেনি। কিরে শুভ্র, কি এত ভাবিস? কিছু না রে, একটা জায়গা যাওয়ার কথা ভাবছি। আজ সবাই বাসায় চল, এসব নিয়ে কাল সকালে দেখি। আচ্ছা ঠিক আছে। শুভ্রের কথা জবাব দিয়ে মুরাদের দিকে তাকালো কেয়া। চোখের ইঙ্গিতে স্পষ্ট বুঝে গেল মুরাদ। বিদায় অনুষ্ঠান শেষ করে কেয়াকে নিয়ে আবারও ছুটে চলল। কেয়া মেয়েটা পাগলাটে, এত কিছু খেলেও তাও এখন তার রাস্তার পাশে আইসক্রিম খেতে হবে। রাত 3টায় কোনো পাগল তার জন্য আইসক্রিমের স্টল নিয়ে বসে আছে, হাল্লাই মানো। মিনিট 20 পর এক চৌরাস্তার মোড়ে একটা আইসক্রিমের স্টল দেখতে পেল কেয়া। সাথে সাথেই তার লাফালাফি শুরু। মুরাদ বাধ্য হয়ে বাইক থামিয়ে আইসক্রিম আনতে গেল। মুরাদের অবাক লাগে কেয়া তাকে যেভাবে ট্রিট করে, সেভাবে কোনো বন্ধুদের মধ্যকার সম্পর্ক হয় না। অনেকটা প্রেমিকার মতোই বিহেভ করে কেয়া মুরাদের কাছে আসলে। হানমনে এসব ভাবতে ভাবতে মুরাদ দুটো আইসক্রিম নিয়ে সামনে এগোলো। কেয়া দৌড়ে এসে দুটো আইসক্রিমই মুরাদের হাত থেকে নিয়ে এক দৌড়ে রাস্তার অপর পাশে। মুরাদ হালকা হেসে ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে। রাতে নিস্তব্ধ রাস্তা, আচমকা হেডলাইটের আলো এসে চোখে বাঁধে মুরাদের। রাস্তার ওই পাশ থেকে কেয়ার চিৎকার বুঝে ওঠার আগে চোখ পড়ে বেসামাল ভাবে দ্রুত গতিতে এগিয়ে আসা ট্রাকের দিকে। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে মুরাদ। পা যেন জমে গিয়েছে তার। শেষবার কেয়ার দিকে তাকালে আবিষ্কার করে ছুটতে থাকা এক সুন্দরী রমণীর চিন্তিত আশঙ্কায়িত মুখখানা। কেয়া হাঁপাচ্ছে। মুরাদকে ঠিক সময় না সরালে হয়তো কি বিপদ হতো। আর এই মুরাদটা কি ছাগল? ট্রাক দেখে সরে না গিয়ে পাগলের মতো দাঁড়িয়েছিল। মুরাদ চুপ করে দাঁড়িয়ে কেয়াকে দেখছে। এই দুর্ঘটনা তার মনে একটু হলেও সাহস দিয়েছে। এবার সে নিজের মনের কথা না জেনে কিছুতেই কেয়াকে যেতে দেবে না। মুরাদ, তুই কি দিন দিন ছাগল হচ্ছিস? একজনের প্রেমে পাগল হচ্ছি। কি? তুই আমার প্রেম? সত্যি? না, মিথ্যা। খুব মাথা ধরেছে রে, চল বাড়িতে যাব। আমি কোথায় থাকবো? আমার বাড়িতে। আমি তোর সাথে কেন থাকবো? রুষার ঘর ফাঁকা আছে, ওখানে থাকিস, আমার ঘরে থাকা লাগবে না। ইস, আমি কি সেটা বলছি? চল তো চল। গুরু, কাজটা তো হলো না, অন্য কোনো মেয়েকে বলে দিলেও কাজটা হবে না। আমি যখন বলেছি ওই মেয়েকে লাগবে, তখন ওই মেয়েকেই লাগবে। তোমরা যেভাবে পারো ওই মেয়েকে নিয়ে এসো, না হলে দেবীকে তুষ্ট করা যাবে না। আর ওর বন্ধুকে মারতে পারোনি, তাই না? না গুরু। ওর উপর নজর রাখো,
মেয়েটাকে চেক করেই হোক আমাদের আয়ত্তে আনতে হবে। আমি বলেছিলাম মেয়েটা দারুণ চতুর, সামলে রাখতে হবে। আমরা চেষ্টা করছি। কল কেটে দিয়ে শ্যামলা লোকটা পানের পিক ফেলে রাস্তায়। এই মেয়ে পিছু নিতে হবে। পাশে বসে থাকা ট্রাক ড্রাইভারকে টাকা দিয়ে নেমে পড়ে লোকটা। একটু দূরত্ব বজায় রেখে নিজের স্কুটারে করে মুরাদ আর কেয়ার পিছু নিতে থাকে। মুরাদ আর কেয়া একটা বাসার সামনে এসে নামতেই লোকটা একটু দূরত্বে স্কুটার থামায়। দুজনে ভেতরে প্রবেশ করলে লোকটা আবারও তার গুরুকে কল দিল। গুরু, ছেলে মেয়ে তো এক বাড়িতে এসে উঠেছে। কলিযুগ, ঘোর কলিযুগ। উভয় যেন আমাদের যজ্ঞের পূর্বে কোনো আপদ না ঘটাতে পারে সেই দিকে নজর রাখ। কোনো অনৈতিক কার্য দেখা মাত্র মেয়েটাকে টেনে হিচড়ে বাইরে আনবি। কেউ আটকালে তাদের কার্যকর্ম অবশ্যই বর্ণনা করে সর্বসম্মুখে চুনকালি মাখবি ওদের মুখে, কোনো ক্রমে যেন বেঁচে পালাতে না পারে। আচ্ছা গুরু, আমি নজর রাখছি। আমি যজ্ঞে বসবো, এখন আর আমাকে পাবি না। ততস্থকে যোগাযোগ যন্ত্রটা দিয়ে যাচ্ছি। কোনো দরকার পড়ে বা মাত্র ব্যাকুল হয়ে যেন যোগাযোগের চেষ্টা করিস না। মাথা ঠান্ডা রেখে আগে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবি। জি আচ্ছা গুরু। সামলা লোকটা কল কেটে পকেটে পড়ে থাকা দূরবীন দিয়ে মুরাদকে আর বাড়ির দিকে নজর রাখতে শুরু করল। রুষার বিছানায় মাত্র বসছেই কেয়া। ঘর বেশ কিছু সময় বন্ধ থাকায় একটা দমবন্ধ আবহাওয়া বিরাজ করছে। 2 সপ্তাহ ধরে রুষা ক্যাম্পে। ঘরের জামাটা খুলে দিল কেয়া। বাইরে থেকে আসা দমকা হাওয়ায় কেয়ার এলোমেলো চুলগুলো কপাল ছুঁয়ে যাচ্ছে বারবার। মুরাদ দরজায় এসেও থেমে যায়। কেয়া জানালার ধারে হেলান দিয়ে দাঁড়িয়ে, এলোমেলো চুলগুলো উঠছে। কোনো সিনেমার শুটিংয়ের থেকেও কম সুন্দর নয় দৃশ্যটা। কেয়া পড়ার পরবর্তী মুহূর্তগুলো বুঝি এতটাই সুন্দর হয়? দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করতে পারলে দারুণ হতো। কি রে, দরজায় দাঁড়িয়ে কি ভাবছিস? আর এত রাতে এ ঘরে আসলি যে? রুমের সুইচ ঠিক আছে কিনা চেক করতে আসলাম। ঢং করার জায়গা পাও না? যাও যাও, অত খাতির লাগতো না আমার। কয়দিন পর চলে যাচ্ছিস? আগের বার তো না বলে গেছিস, সুযোগ পাইনি খাতির করার। এখন একটু খাতির যত্ন করি। বাবা, এত ভালো হলি কবে? এই শোন না, চল আমরা 7 দিনের জন্য অ্যাডভেঞ্চার ট্যুরে যাব, কোনো ভৌতিক বাড়িতে। তোর মাথা খারাপ? তুই জানিসই আমি ভূতে ভয় না, মানে আমার ভূত পছন্দ না। তোরে কি ভূতের সাথে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি যে ভূত পছন্দ হওয়া লাগবে? শুভ্ররে বলে ভালো একটা স্পট বের কর, আমরা কালই রওনা দেব। আমারে কোন পাপে শাস্তি দিতেছিস? আমারে ছাইরা দে মা, এসব ভূত প্রেতের বাসবাগানে আমি নাই। মুরাদের কথায় কেয়া হাসতে হাসতে পড়ে যেতে থাকে। মুরাদ ধরে ফেলে তাকে। কেয়া হাসছে। মুরাদের ভূতের ভয় সেই আদিকাল থেকেই। এমনিতেই রাত বিরাতে বাইরে ঘুরতে তার ভয় লাগে না, কিন্তু ভূতের নাম নিলে তার ঘাম ঝরে। বিষয়টা এমন যে ভূতের নাম নেওয়ার আগ অব্দি মুরাদ একা একা কবরস্থানেও বসে থাকতে পারবে, কিন্তু ভূতের নাম নিলেই শেষ। বাথরুমে যাওয়ার জন্য হাঁটিকে লাগবে। এই ভীতু মুরাদটাকে 2 বছর বড্ড মিস করেছে কেয়া। হুট করে লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্তটা এখন ভুল মনে হচ্ছে। সে চাইলেই তো থেকে যেতে পারত এই চিরচেনা শহরে। নিজেকে কেন যেন প্রতারক মনে হচ্ছে কেয়ার। খুব সূক্ষ্ম একটা প্রতারণা সে করেছিল নিজের বন্ধুদের সাথে। কাউকে কিছু না জানিয়ে উড়াল দিয়েছিল এক উন্নত শহরে, যার বাতাসে এখন মিশে আছে কেয়ার দীর্ঘশ্বাস। ব্যস্ত যান্ত্রিক সেই শহরে হার মন টেকে না কেয়ার। দূরে আজান দিচ্ছে। আজ আর ঘুমানো হলো না কেয়ার। মাথায় এখন ভ্রমণে ভূত ভর করেছে। আর এই ভূতটা ছাড়ানোর উপায় হলো আরেক ভূতের সাথে যত দ্রুত সম্ভব সাক্ষাৎ করা। শুভ্রকে বলে একটা ভূতের জায়গা খুঁজতে হবে। নেফিউ, পাড়ায় যাবি? এটা কি এই পৃথিবীতেই? বাংলাদেশের মেয়ে হয়ে বাংলাদেশের অলিগলি চিনস না? লজ্জা লাগা দরকার। লজ্জা লাগতেছে। এবার বল এটা কই?
বাংলাদেশের মিয়ানমার সীমান্তের মধ্যবিত্ত এক দুর্গম স্থানে একটি গ্রামের পাশে এই জঙ্গলটি অবস্থিত। ত্লাইংনং চূড়া গা ঘেঁষে এই জঙ্গলটি বান্দরবান ও মিয়ানমার চীন রাজ্য জুড়ে বিস্তৃত। একটি আর্টিকেল সেন্ড করেছিল মেসেঞ্জারে, পড়ো ওইটা, তাহলে বুঝতে পারবে। জায়গা তো ইন্টারেস্টিং, কিন্তু ভিতর ডিম কি রাজি হবে? ওরে মেসেজ করা তো তোর বাম হাতের খেল, কেমনে মেসেজ করবি কর। আমার একার দায়িত্ব নাকি? তোরা সবাই মিলে কিছু প্ল্যান কর। আরে শোন, তুই গেলে ও এমনি যাবে, কোনো প্ল্যান ট্যান লাগবে না। হ, আমি তোর বউ লাগি। কি যে লাগিস তা তো ওই জানে। এই কি বিড়বিড় করছিস রে? তুই যা তো ওর ম্যানেজ কর, আমি প্যাকিং শুরু করতেছি। কেয়া কল কেটে সারা ঘরে পায়চারি করতে থাকে। মুরাদ একটু আগে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। মিনিমাম 1 ঘন্টা না ঘুমালে সে সারাদিন ঘিয়ে ঘুয়ে করবে, মেজাজ থাকবে তুঙ্গে। এখন কি করবে বুঝে উঠতে পারে না কেয়া। আচমকা একটা শয়তানি বুদ্ধি খেলে যায় মাথায়। মুরাদের ঘুম হলো কুম্ভকর্ণের ঘুম। বাড়িতে এখন আগুন লাগলেও ওর ঘুম ভাঙানো যাবে না। মুরাদের ঘরে ঢুকে ওর বেশ কয়েকটা কাপড় প্যাক করে কেয়া। মুরাদ বিছানায় মরার মতো ঘুমোচ্ছে। মুরাদের বাবা মাকে নিজের প্ল্যান জানাতেই তারা হেসে ওঠে। সব ঠিকঠাক করে শুভ্রকে কল করে গাড়ি নিয়ে মুরাদের বাড়িতে আসতে বলে সে। কি রে মুরাদ, বাড়িতে ডাকলি, তাও এত সকালে? আশিক আর সোহাগকে তো প্রায় ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসলাম। আরেকজনকে তুলতে হবে, ঘুমের ঘোরে আছে। পুরোটা তুলে গাড়ির পেছনে ফেলে আসতে হবে। কারে মুরাদ, এই 70 কিলোর আলুর বস্তা? আমার কি নিজের হাড়ের ওপর মায়া দয়া নাই? তোরে একা তুলতে বসছি? দেখ, ওই ঘুমাইছে চাদর আষ্টি বৃষ্টি জড়িয়ে। এখন তুই চাদরের এক ধার ধর, আমি এক ধার, তারপর এভাবে গাড়িতে নিয়ে জাস্ট বলের মতো ছুঁড়ে মারা। ইটস সো ইজি। শুভ্র ক্ষতবিক্ষত দৃষ্টিতে হেয়ার দিকে তাকিয়ে আছে। হে আকাম করতে গিয়ে যদি মুরাদের ঘুম ভাঙে, তাহলে মুরাদ শুভ্রকে পুঁতে ফেলবে। ঢোক গিলে ফেলে কেয়ার কথায় সম্মতি দিল সে। ধীরে ধীরে চোখ খুলতে ধাক্কাটা খেল মুরাদ। আশেপাশে পরিবেশটা বুঝতে বেশ খানিক সময় লাগলো। সে তো নিজের বাড়িতে ছিল, এখন গাড়িতে কি করে, তাও গাড়ির বোনেটে? কেউ কি তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে? জোরে জোরে চিৎকার শুরু করলো মুরাদ। দেখ, সাটা চিৎকার শুরু করছে। আহা কেয়া, ওকে ওখানেই থাকতে দে, পৌঁছানোর আগে অবধি ওকে এখানে আনার কোনো দরকার নেই। পৌঁছাতে তো অনেক সময় লাগবে। শর্টকাট আছে কি জন্য? তাছাড়া সামনেই হাইওয়ে পার করলে রাস্তা শুনশান, তখন স্পিডে গাড়ি চালানো যাবে। আচ্ছা, তুই দেখে শুনে গাড়ি চালা, আমি বরং শুভ্র আর আশিকের সাথে একটু গল্প করি। ওই দুইটার তো ঘুমই ভাঙেনি ঠিক মতো। আচ্ছা কর। কেয়া আশিক আর শুভ্রকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে, কিন্তু এই দুইটা সোহাগের চেয়েও বড় কুম্ভকর্ণ। সোহাগের মাথায় আচমকা একটা বিষয় আসে। এই ট্যুরে যদি মুরাদকে মিলিয়ে দেওয়া যায়, তাহলে এর চেয়ে সুন্দর কিছুই হতে পারে না। চটজলদি নড়েচড়ে বসে কেয়াকে ডাকে এসে। এই কেয়া শোন, মুরাদ তো অনেকক্ষণ ধরে চুপচাপ, টেনশনে সেন্সলেস হয়ে গেল না তো? ওকে বরং গাড়িতে নেই। ও আমাকে আগে খুন করবে, তারপর আমাদের নিফিউ পাড়া যাওয়ার প্ল্যানটা ভেস্তে দিবে। আরে সেরকম কিছু হবে না, আমি গাড়ি সাইড করে ওকে নিয়ে আসছি, তুই চুপ করে বস এখানে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও যদি আমার উপর রাগ দেখায়, আমি তোকে ফাঁসায় দিব, বলবো সব তোর দোষ, সব তোর প্ল্যান ছিল। যদি রাগ দেখায়, দেখাবে না, চিল। সোহাগ কেয়াকে সামনে সিটে বসিয়ে রেখে গাড়ির বনেটের দিকে এগুলো। বনেট খুলতেই মুরাদ কিছু না দেখে কিছু না বুঝে ঝাঁপিয়ে পড়ল সোহাগের উপর। 2-4টে কিলঘুষি মারার পর সোহাগের চেঁচানোতে থেমে যায় মুরাদ। শালা তুই আমারে কিডন্যাপ করছিস? তোরে কেডা তাবিজ করছে? থাম তো, ঢং করিস না। এখান থেকে উঠে ড্রাইভিং সিটে যা বস।
তাহলে সব জানতে পারবি। আর শোন, সুযোগ কিন্তু একবারই আসে, যা বলার বলে ফেলিস। 7টা দিন সময় আছে, সময়কে কাজে লাগাস। মুরাদ ভেবাচাকা খাওয়ার মতো একটা ভাব নিয়ে ড্রাইভিং সিটে এসে বসতেই কেয়া খুবই নিষ্পাপ ভঙ্গিতে তাকালো মুরাদের দিকে। ব্যাস, মুরাদের রাগ শেষ। উপরে উপরে একটা রাগী ভাব নিয়ে ড্রাইভিং শুরু করলো। গুরুকে বলে দিও চমৎকার হয়েছে, ওরা নির্জন জায়গা দিয়ে ভ্রমণ করছে, তাছাড়া আমাদের গ্রামের দিকেই যাচ্ছে। যখনই দেখবো রাস্তা বদল করছে তখনই হামলাটা হবে। ঠিক আছে, মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। সামলা লোকটা এখন ইউনিফর্ম পরে আছে, ছাই রঙা একটা ইউনিফর্ম, সবটাই সাজানো, যাতে ধরা পড়লে কাটিয়ে দেওয়া যায়। ইউনিফর্মের এক কোণে নেম প্লেটে লেখা হোবায়দুর, পকেটে থাকা এনআইডিতেও এই নামটাই দেওয়া। সবটাই নকল। লোকটার আসল নাম রাজন। লোকটা ভালো গতিতে গাড়ি চালাচ্ছে। পেছনের সিটে আরো 2জন লোক বসে আছে। লোক দুটোকে রাজন ঠিক মতো চেনে না, তবে গুরু পাঠিয়েছেন তার সুবিধার্থে। রাজনের মনটা বিষণ্ণ, সবকিছু তার ঝামেলা মনে হচ্ছে, কিন্তু করতেই হবে। এই কাজের পেছনে তার স্বার্থ আছে, স্বার্থ ছাড়া তো কেউই কুকর্মে জড়ায় না। রাজন দীর্ঘশ্বাস ফেলে, সে কি মানসিকভাবে সুস্থ আছে নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে? নিজের কাজকর্মকে সে আর মানুষের তালিকায় ফেলতে পারে না। 2 দিন আগেও সেই দুটো মেয়েকে পৌঁছে দিয়েছিল গুরুর কাছে। মেয়ে দুটোর অস্তিত্বের ছিটে ফোটাও অবশিষ্ট নেই। এক রাতের মধ্যেই 2 জলজন্ত মেয়ে উধাও। তাদের নাকি অশুভ শক্তির দরবারে প্রেরণ করা হয়েছে। এসব কি মানার যোগ্য কথা? কিন্তু মেনে নিয়েছে রাজন। শেষবারের মতো এই মেয়েটাকে গুরুর কাছে পাঠাতে পারলেই সে চিন্তামুক্ত। তার কাজ সম্পন্ন হবে, আর গুরুর কাজ সম্পন্ন হলে রাজনের জীবনেও আর কোনো বিপদ থাকবে না। আচ্ছা ওবায়দুর, তোমার অশুভ শক্তির কি দরকার? তুমি তো গ্রামের ভোলাভালা মানুষ। ভোলাভালা দেখেই তো সবাই সুযোগ নেয়, নিতে নিতে চুষে ফেলে আমের আটির মতো। ছুটে ফেলেছে, আর কত সহ্য করতাম। বউ বাচ্চা আছে? বউ আর একজনের সাথে পালিয়েছে, একটা মেয়ে আছে। মেয়ের বাপ হইয়া মেয়ে ধরতে আইসো, মনে ডর লাগে না? আপনার মা কি জীবিত? আমার চিকিৎসার লাইগা গুরুর কথায় বাজি রয়েছি। অশুভ শক্তি পাইলে নাকি কোনো অভাব থাকবো না। আপনি যার গর্ভে জন্মেছেন সেও মেয়ে, তাহলে আপনি কসমের আসলে মেয়েদের ধরতেন? ভাইরে, দুনিয়ায় কেউ খারাপ না, সবাই বাধা, কেউ পরিস্থিতির কাছে তো কেউ নিজের কাছে। কথা ভালোই কইছো ওবায়দুল মিয়া, গাড়ি জোরে চালাও, মাইয়েরা তো অনেক আগে চলে গেল। রাজন চুপ করে গাড়ি চালানোতে মনোযোগ দিল। হোবায়দুর নামটা বারবার শুনতে তার মোটেও ভালো লাগছে না। নিজের নামের জায়গায় অন্য কোনো নাম শুনেও বিরক্তি কিংবা রাগ প্রকাশ করতে না পারাটা প্রচন্ড অসহ্যকর একটা অনুভূতি। গাড়ির গতি আর দিনের দাবদাহ দুটোই বাড়ছে। গরমে রাজনের গলা ঘামছে। কিছু মানুষ সহজেই ঘামে, রাজন তাদের মধ্যে নয়। রাজন সহজে ঘামে না, প্রচন্ড গরম লাগলে তবেই সে ঘামে। তাপমাত্রা কি তাহলে খুব বেড়েছে? মুরাদ, তোর কি হয়েছে বলতো? রাস্তা তো সামনে, তুই একটু পর পর আমার দিকে তাকাচ্ছিস কেন? 2 বছরে আমার চেহারা এতটাও বদলায়নি যে ঘুরে ঘুরে দেখতে হবে। চুপচাপ সামনে তাকা। তোকে দেখছি না আমি আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি রাস্তাটা এতটা নির্জন কেন। তোরা যে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? মুরাদের তৎক্ষণাৎ উত্তরে পেছনের সিটে সবাই হেসে ওঠে। সোহাগ কাশির ভান করে খুক খুক করে কাশে। কে ভালোই বুঝতে পারছে কিছু একটা চলছে, কিন্তু কেউ তাকে বলছে না। অদ্ভুত তো, 2 বছর সে দূরে ছিল, তাই বলে ওর বন্ধুরা ওকে এত পর করে দিয়েছে। আর এই মুরাদই বা এমন আচরণ করছে কেন? কে আর রাগান্বিত দৃষ্টির মানে স্পষ্ট বুঝছে মুরাদ। তার মজাই লাগছে কে আগে জ্বালাতে। কে মেয়েটা এখনো বাচ্চাই আছে, কিছুই বোঝে না। হানমনে জানালার দিকে তাকিয়েছিল কেয়া। মুরাদ কেয়ার হাতে হাত রাখে, কেয়া তখনও খেয়াল করেনি।
অনেকটা সময় পর সে মুরাদের স্পর্শটা খেয়াল করলো। তখনই চটে গিয়ে বলল, এই আমি কি বাচ্চা? আমার হাত ধরে রেখেছিস কেন? আমি কি গাড়ি থেকে ঝাঁপ দিব? আজব তো। কেয়ার কথায় মুরাদের কপাল চাপড়াতে ইচ্ছা করছে। হেমিকে বোঝাতে তার কত রুটি বেলতে হবে। এদিকে কেয়ার কাণ্ড দেখে শুভ্র, সোহাগ আর আশিকের হাসি থামছে না। কে এত রাগে আগুন, সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচমকা সোহাগ গান ধরল। বলতে গিয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। ব্যাস এইটুকু বলেই চুপ। কেয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে থামলি কেন? এত সুন্দর গান, আর তুই পুরোটা গাইবি না? সোহাগ মুচকি হেসে বলল, যাকে বলেছি সে বুঝলেই হলো, তোর বোঝা লাগবে না। মুরাদ বিষম খেল। এমনিতেই সে অস্থির হয়ে আছে, তার উপর তার বন্ধুগুলো এক একটা আস্ত শয়তান। মুরাদের মনের মধ্যে এখন গান বাজছে, অল মাই ফ্রেন্ডস আর টক্সিক। এত সবার মাঝেও মুরাদের মনের এক কোণে একটা বিপদের সূক্ষ্ম ঘন্টা বাজছে। ঠিক কী কারণে এমনটা মনে হচ্ছে তা মুরাদ জানে না, তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় যে কখনো ভুল বলে না তার প্রমাণ সে অনেক আগে থেকেই পেয়ে আসছে। শুভ্র ড্রাইভ করছে। মুরাদ অনেকক্ষণ ড্রাইভ করে ক্লান্ত, পেছনের সিটে ঘুমোচ্ছে সে। এখনো অর্ধেক রাস্তা পার করা বাকি। এত দূরে যাওয়া কি ঠিক হচ্ছে? মাঝে মধ্যে দ্বন্দ্বে পড়ে যাচ্ছে শুভ্র। তনয়া আর কেয়াকে নিয়ে চিন্তাটা একটু বেশি। তনয়ার মা শুভ্রকে অনেক বেশি ভরসা করে, নিজের ছেলের মতো যত্ন করেন তাকে। শুভ্র তনয়াকে নিজের আপন বোনের মতোই দেখে, তাই তনয়া আর কেয়াকে সাবধানতায় মুখ্য। কেয়া এক মনে ফোন স্ক্রল করছে। এত ফোন টিপিস না, 7 দিনের জন্য রিচার্জ জমিয়ে রাখ। কেন? ওখানে কি চার্জিং পয়েন্ট নাই? ইলেকট্রিসিটি আছে কিনা সন্দেহে, তার চেয়ে বড় কথা নেটওয়ার্কও পাবি বলে মনে হয় না। সেই জন্য ফোনটা 7 দিনের জন্য জীবিত রাখ। দেশে আসার পর বাবার সাথে কথা হয়নি, একবার কথা বলেই নেই। আচ্ছা ঠিক আছে। কেয়ার মা মারা গেছে বছর 3 আগে। মূলত মা মারা যাওয়ার পরপরই তার এই শহরের উপর থেকে মন উঠে যায়। সেজন্যই সে পাড়ি জমায় বাবার কাছে, দূর অজানা শহরে। বাবার নম্বরে পরপর 2 বার কল করলো কেয়া। রিং হচ্ছে কিন্তু রিসিভ হলো না। বাধ্য হয়ে ফোন রেখে বসলো সে। অনেকটা সময় ফোনের স্ক্রিনে চোখ রাখার এখন চোখ জ্বালা করছে তার। একটু না ঘুমালে হয়তো চোখ খুলতেই পারবে না। এই শুভ্র, গাড়ি থামা, আমি একটু পেছনের সিটে যাব, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা যা, সোহাগকে বল সামনে আসতে। এই সোহাগ, সামনে আয় তো। শুভ্র গাড়ি থামালো। সোহাগ বসেছিল একেবারে সাইডে, মাঝখানে তনয়া আর অপর সাইডে মুরাদ আশিক। সোহাগ গাড়ি থেকে নামতে তনয়াও নেমে পড়ে। তনয়াকে নামতে দেখে অবাক হয় কেয়া। কিরে তুই নামলি কেন? অনেকক্ষণ ধরে মাঝখানে বসে আছি, দম বন্ধ হয়ে আছে। আমি একটু জানালার ধারে বসবো। বাবা, আমি আসলাম আর জানালার ধারে বসতে ইচ্ছে হলো? এতক্ষণ কেন ইচ্ছা হয়নি? তোরা যে কি শুরু করছিস আমার সাথে, সবাই মিলে আমাকে পর করে দিচ্ছিস। ওরে ড্রামা কুইন রে, তুই তো আমাদের পর করে চলে গেছিস। তোর জন্য যে একজনের হৃদয় জমে জমে পাথর হয়ে গেছে তা যদি বুঝতি। এই শেষের দিকে কি বিড়বিড় করলি? তোরা এত বিড়বিড় করিস কেন এখন? আগে তো এই বাজে অভ্যাস ছিল না। চুপচাপ বস, যা। কেয়া মাঝখানে বসলো। মুরাদ জানালার সাথে হেলান দিয়ে মেয়ে ঘরেই ঘুমাচ্ছে। শুভ্র সামনে থেকে মুচকি মুচকি হাসছে। কেয়া পাশে বসতেই মুরাদ একবার চোখ পিটপিট করে কেয়াকে দেখে নিল, তারপর জানালার পরবর্তীতে কেয়ার কাঁধে হেলান দিল। কেয়া ভেবেছে মুরাদ ঘুমের ঘরে আছে। সে বকবক করতে লাগলো, 80 কিলোর বস্তা একটা, হেলান দেওয়ার জন্য আমার কাঠটাই পাইলে রে সার। উফ, ঘাট তো শেষ আমার। কোন চালের ভাত খায় আল্লাহ মালুম। কেয়ার বকবক থামছেই না। মুরাদ সবটাই শুনছে আর মনে মনে ফুঁসছে। মনে মনে বলছে, একবার খালি হাতের নাগালে আইসো বান্ধবী, তোমারে দিয়া 10 ডজন কাপড় ধুয়ে নিব। তবে মুরাদের যে খুব খারাপ লাগছে তা না। বন্ধু হিসেবে হয়তো এই কাঁধে বহুবার মাথা রেখেছে সে, কিন্তু একতরফা প্রেমিক হিসেবে এই অনুভূতিটা মারাত্মক।
হৃদস্পন্দনের গতিটা যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। মুরাদ আবছাভাবে শুনতে পাচ্ছে নিজের হৃদস্পন্দনের ধুকপুক শব্দটা। আচ্ছা, কে কি অনুভব করতে পারছে তার হৃদস্পন্দনের এই ঊর্ধ্বগতি? মুরাদের বন্ধ চোখে কেয়ার মায়াবী মুখটা ভাসছে। বন্ধুত্বটা দীর্ঘদিনের, অথচ ভালোবাসার অনুভূতিগুলো মাত্র কয়েক বছরে। মুরাদের ভালোবাসার ভাগ্যটা বড্ড খারাপ। যখন সে কেয়াকে একটু একটু করে ভালোবাসতে শুরু করল, ঠিক সেই সময়টাতে কেয়া উড়াল দিল, তাও হঠাৎ করে। কেয়ার চলে যাওয়াটা মেনে নিতে বড্ড সময় লেগেছিল তার, কিন্তু সে কি আদৌ মানতে পেরেছিল? পারেনি। প্রতিক্ষণ প্রতি মুহূর্তে কেয়ার স্মৃতিতে ডুব সাঁতার দিয়ে কেটেছে সে। ভাই ওবায়দুল, অনেকক্ষণ তো ড্রাইভ করলা, এখন আমারে চালাইতে দাও। সামনে হাইওয়েটার পর করে দিয়েছে, সম্ভবত আর 3 ঘন্টার পথ বাকি। তোমার মেয়ের সাথে কথা বলতে ইচ্ছে করে না? মেয়ের কথা মনে পড়েই বলেই তো এসব করেছি। মানে? আমার মেয়ের বয়স যখন 12 বছর, আমার স্ত্রী আমাকে ফেলে চলে যায়। ছোটখাটো কাজ করতাম, মেয়ে সারাদিন বাসায় একা। একদিন বাড়িতে ঢুকে দেখি সারা মেঝেতে রক্তাক্ত। ঘরের ভিতরে ঢুকে দেখি আমার বাচ্চার মাথা এক পাশে, শরীর অন্য পাশে, সারা মেঝে রক্তে লাল। পাগল হয়ে গেছিলাম। কত সময় পাগল ছিলাম জানি না। গুরুর সাথে দেখা, তিনি জানালেন আমি আমার মেয়েকে ফিরে পেতে পারি, সেই জন্য এসব করছি। অশুভ শক্তি চাই না, শুধু নিজের মেয়েটাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই। আপনার লইগা মন খারাপ করব কিনা বুঝতেছি না, তবে গুরুর যথেষ্ট ক্ষমতা আছে বলে আমার মানি। অবশ্য গুরুর ক্ষমতা আমরা চোখে দেখি নাই। যাই হোক, গুরু হয়তো পারবেন তোমার মেয়ে ফিরিয়ে দিতে। রাজন চুপ হয়ে যায়। তার এখন আর নিজেকে স্বাভাবিক মানুষ মনে হয় না। কোনো স্বাভাবিক মানুষ এত ঘৃণ্য কাজ করতেই পারে না। একটা মেয়ের বাবা হয়ে অন্য মেয়েকে বলির পাঠা বানানো কি করে সম্ভব? এত নিচে কি করে নেমে গেল সে? না, এসব ভাবলে চলবে না। মেয়েটা যত দ্রুত চিকন কালারের বনের দিকে এগোবে তত রাজনের সুবিধা। সহজেই মেয়েটাকে ধরাশয়ী করে ফেলা যাবে। কিন্তু সমস্যা হলো মেয়েটার 4 বন্ধু। ছেলে 4টাকে কোনোভাবে অন্যদিকে সরানো গেলে চিন্তা থাকতো না। চিকন কালার বনে পৌঁছে সে ব্যবস্থা করা যাবে। আপাতত এগোনো যাক। মুরাদ, এই মুরাদ, উঠ না। কি মরার মতো ঘুমাচ্ছিস? আমার কাঁধ ব্যথা হয়ে গেল। আহা, জ্বালাস না তো একটু আর। তুই উঠবি নাকি ঘুষি মারবো? দজ্জাল রে দজ্জাল, এমন মেয়ে যার ঘরের বউ হবে তার কপাল তো পুড়ছে। তোর ঘরের বউ তো হচ্ছি না, উঠ। কেয়ার কথায় মুরাদ মুচকি হাসে, মনে মনে বলে, হবে তো আমারই বউ। দরকার পড়লে এবার কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করব। মুরাদ উঠতে নিতেই হঠাৎ শার্টে টান লাগে। কেয়ার চুল মুরাদের শার্টের বাটনে আটকে আছে। দেখ, তোর চুল অবধি আমাকে ছাড়তে চাইছে না, আর তোর আমাকে দূরে সরানোর তারা। তোর শার্ট বেহায়া। কেয়া চুল ছাড়াতে গিয়ে আরো 5 লাগিয়ে ফেলে, কিন্তু তাও সে মুরাদকে হাত লাগাতে দেবে না। এসব দেখে তনয়া, সোহাগ, আশিকা, শুভ্র যে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সেদিকেও খেয়াল নেই তার। সে এক মনে চুল খুলতে ব্যস্ত। এক সময় হাঁপিয়ে উঠে রাগ করে চুল টেনে ছিঁড়ে ফেলে। এই কেয়া, তুই আসলেই পাগল। পারছিস না যখন আমায় বললেই পারতি। নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ ছিল না। আমি কি করব না করব সেটা তোর থেকে কেন শোনা লাগবে? কেয়া কথাটা মজা করে বলল, তার মোটেও ভালো লাগেনি মুরাদের। কেয়ার মুখে কথাটা শোনার পর তার মুখ অনেকটাই মলিন হয়ে যায়। মলিন কণ্ঠে শুভ্রকে ডাকে সে। এই শুভ্র, আমি ড্রাইভ করি এখন, তুই রেস্ট নে। আর দরকার নেই। থামাতে বলছি, থামা। শুভ্র বুঝতে পেরেছে ব্যাপারটা। তর্কে না গিয়ে গাড়ি থামিয়ে দিল সে। গাড়ি থেকে নেমে মুরাদকে এক পাশে নিয়ে গিয়ে বলল, দেখ মুরাদ, কেয়া মজা করে বলেছে, অন্যভাবে নিস না। সুযোগটা এভাবে ছেড়ে দিস না, ভেবে দেখ কিছুক্ষণ। মুরাদের রাগ কমেনি এখনো। অবশ্য এটাকে রাগ বলা চলে না,
বড়জোর অভিমান বলা যায়, কারণ এর আগেও বহুবার কেয়া তাকে খোঁটা দিয়েছে। তাতে কখনো মুরাদের মনে কোনো প্রভাব পড়েনি, কিন্তু এবার সব কিছু ভিন্ন। অনুভূতি আর অনুভূতির প্রকাশ সবকিছুই এক ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হচ্ছে। কিছুটা দূরে একটা দোকান দেখতে পেল মুরাদ। এতটা রাস্তা পেরিয়ে এসে এখানে দোকান, এরপর বোধহয় কোথাও দোকান পাওয়া যাবে না। এখান থেকে কিছু কিনে খাওয়া দাওয়া সেরে ফেলতে পারলে বাঁচা যায়, এই ভেবে গাড়ি থামালো মুরাদ। কিরে মুরাদ, গাড়ি থামালি যে? ওই যে দেখ সোহাগ দোকান, চল কিছু নাস্তা কিনে আনি। শুভ্র তো খাবার এনেছে। সেসব ওখানের জন্য জমিয়ে রাখ, সব তো শুকনো খাবার। এখান থেকে আপাতত কিছু খেয়ে যাই। আচ্ছা ঠিক আছে। সবাই না হয় একটু বের হয়ে বাইরের বাতাস খেয়ে আসি, অনেকক্ষণ তো গাড়িতে বসে থাকা হলো। ঠিক বলেছিস। মুরাদের কথা শুনে সবাই এক এক করে গাড়ি থেকে নামলো। মুরাদ কেয়ার থেকে একটু দূরে দূরেই থাকছে। এটা যে সে ইচ্ছে করেই করছে এমন না, কেয়ার প্রতি তার অভিমানটা অনেক আগে থেকেই ছিল। এই ছোট্ট ঘটনা সেই ছোট্ট বন্যী শিখাটাকে আগুনের জ্বলন্ত গোলায় পরিণত করেছে। রাগের বশে সে কেয়াকে উল্টোপাল্টেও কিছু বলে ফেলতে পারে, এই ভয়ে সে কেয়ার থেকে দূরে দূরে থাকছে। কেয়া অবশ্য বিষয়টা এখনো আন্দাজ করতে পারেনি, পারলে হয়তো এতক্ষণেই বকবক করে মুরাদের মাথা খেয়ে ফেলতো। ওবায়দুল ভাই, কই যাও? পরিস্থিতিটা হাতে নিয়ে অন্যের ব্যবস্থা করতে হয়। রাজও না দাঁড়ালো না, গাড়ির ব্রেক ফেল করতে হবে তাকে, যাতে সবাই সামনের মোড়েই ধাক্কাটা খায়। অনেকটা ঝুঁকি আছে এতে, তবে একবার গুরুর বলা মেয়েটাকে হাতে পেলে বাকিগুলোকে মরার জন্য ফেলে দিলেও অসুবিধে নেই। শুনশান রাস্তা মেরে ফেলে গেলেও দেখার কেউ নেই। আচমকা রাজনের মাথায় অদ্ভুত একটা শয়তানি ইচ্ছে শক্তি চেপে বসে। মাথার পাগলা মেয়ে পোকাটা কি আবারও মাথা চাড়া দিয়ে উঠল? না, এটা হতে পারে না। যে পাগলামির জন্য তাকে শৈশব নষ্ট করে জেলে দিতে হয়েছিল, সেই পাগলামিটা আবার করে নিজের জীবনটাকে নষ্ট করতে চায় না সে। মুরাদ এসে গাড়িতে বসার পরপরই কেয়া পাশের সিটটা দখল করলো। কেয়া বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করেছে মুরাদ তাকে এড়িয়ে চলছে। ঠিক কী কারণে এড়িয়ে চলছে তা এখনো বুঝে উঠতে পারেনি। এই মুরাদ, তুই কি রেগে আছিস আমার উপর? এত রুট কবে থেকে হলি তুই? আমার মুরাদ তো কখনোই এমন ছিল না। তোর মুরাদ? মুরাদ তোর কবে হলো? উমা, তোর মনে নেই কত সাধনা করে তোকে পটিয়ে বন্ধুত্ব করেছিলাম? সেই থেকে তো তুই আমার। তাই বুঝি? হ্যাঁ তাই। এখন একটু হাস, এরকম রাগি রাগি মুখে একদম রাম ছাগল লাগতেছে তোরে। মুরাদ হেসে ফেলে, তার লজ্জা লাগছে কোনো কারণ ছাড়া। মূলত আমার মুরাদ শব্দটা তার মন কেড়েছে। সামান্য দুটো শব্দ, অথচ মুরাদের শরীর বেয়ে বিদ্যুতের ঝংকার বয়ে চলেছে শুধু ওই দুটো শব্দের কারণে। গাড়ি চলছে আপন গতিতে। মুরাদ মনোযোগ দিয়ে কেয়ার বকবক শুনছে। গুগল ম্যাপে দেখলো সামনে রাস্তা দুদিকে গেছে, আর সামনের দিকে বিশাল খাদ। মুরাদ গাড়ি ব্রেক করার চেষ্টা করে, কিন্তু ব্রেক কিছুতেই কাজ করছে না। মুরাদের মনে হচ্ছে যেন তার নিঃশ্বাসটাই বুঝি বন্ধ হয়ে এলো। সামনেই খাদ, মনে হচ্ছে স্টিয়ারিংটাও যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গাড়ি থেকে লাফ দে। কেন, তুই একা যাবি? ফাইজলামি করার সময় না এটা। সামনেই খাদ, গুগল ম্যাপে দেখাচ্ছে। সম্ভবত আর 5-6 মিনিটেই সামনে খাদ পড়তে পারে। যত দ্রুত সম্ভব লাফ দে তোরা। আর তুই? তোরা লাফ দিলে আমিও নেমে পড়বো কোনোভাবে। এত স্পিডে চলছে, কিভাবে লাফ দিব? ঠিক এমন সময় মুরাদের চোখ পড়ল গাড়ির গ্লাসে। পেছন থেকে একটা গাড়ি আসছে। গাড়িটা পাশ ঘেঁষে চলতে শুরু করলো। গাড়ির ভেতর থেকে শ্যামলা মদন লোকটা বলে উঠল, ভাই এনি প্রবলেম? মুরাদ মাথা নেড়ে সম্মতি জানালো। ভাই, আমাদের গাড়ির ব্রেক কাজ করছে না, সামনেই খাদ। আচ্ছা, আমি আমার গাড়িতে আপনার গাড়ির পাশে নিচ্ছি। আপনার জানলা দিয়ে বের হয়ে আসুন। আচ্ছা, কেয়া তুই আগে যা। কেয়া দ্বিধায় ভুগছিল।
কিন্তু মুরাদের রক্তলাল চোখের দিকে তাকিয়ে তার দ্বিধায় পড়ার সময় পেল না। সময় বেশি নাই। কেয়ার পর তনয়াকে পাঠালো মুরাদ। এরপর সোহাগ যেতে যাচ্ছিল, এমন সময়ে পাশের গাড়িটি নেমে যায়। মুরাদ ঝাপসা চোখে শুধু দেখলো পেছনে পড়ে থাকা গাড়ি থেকে একটা লোককে বের হয়ে নষ্ট গাড়িটাতে লাথি মারতে। মুরাদের চোখ বন্ধ করে ফেলল। পেছন থেকে কেয়ার চিৎকারটা শোনার পরপরই চোখ ঝাপসা হয়ে এলো। পানি। পিপাসায় ছটফট করতে করতে ঝাপসা চোখে এলোমেলো পা ফেলছে মুরাদ। কপাল ফেটে রক্তে মাখামাখি অবস্থা। চারিদিকে জঙ্গল। ঠিক কিভাবে এখানে এসেছে তার সে জানা নেই। জ্ঞান ফেরার পর থেকে হাতের সাথে একটা কাগজ বাঁধা পায়। কাগজে লেখা, Let's begin this game in this mysterious forest. Either try to find me or you leave. Both options will make you reach to me. মুরাদের লেখাটা পড়তে অনেকটা সময় লেগেছে, কেননা চোখের এক পাশ থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। মুরাদ এখন সেই শ্যামলা লোকটার উপর সন্দেহ হচ্ছে। নিজের বোকামির জন্য কেয়াত আর তনয়ার জীবনটা না বিপদে ফেলে দেয় মুরাদ। হে চিন্তা তাকে ক্রমশ খেয়ে চলেছে। শুভ্র কিংবা সোহাগ কাউকেই খুঁজে পাচ্ছে না সে। চারিদিকে জঙ্গল। এটাই কি তবে চিকন কালার বন? অ্যাক্সিডেন্ট তো অনেকটা দূরে হয়েছিল, তাহলে এখানে কি করে এলো সে? মুরাদ চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে শেষ মুহূর্তে কি হয়েছিল। কোনোভাবে স্টিয়ারিংটা বামে ঘুরিয়েছিল মুরাদ, ফলে গাড়িটা খাদে না পড়ে গাছের সাথে ধাক্কা লাগে। কিন্তু সেই ধাক্কাটাও খুব একটা হালকা ছিল না। স্টিয়ারিংয়ে মাথা লাগে মুরাদের, আর শুভ্র সোহাগ দুজন দুদিকে ছিটকে পড়ে। মুরাদের কিছুই ভালোভাবে খেয়াল নেই। কোথায় আছে সে তাও জানে না। আর এই চিরকুটে বা কে দিল তাকে? তাহলে কি এমনটা হয়েছে যে মুরাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পর লোকটা তাকে নিজের গাড়িতে তুলে এখানে এনে ফেলে দিয়েছে? তাহলে শুভ্র আর সোহাগেরও তো আশেপাশেই থাকার কথা। ওরা কোথায়? মুরাদ বার কয়েক চিৎকার করে উঠে শুভ্র আর সোহাগের নাম ধরে। না, শুভ্র আর সোহাগের পাত্তা নেই। সাথে আশিকেরও। ওদেরকেও ধরে নিয়ে যায়নি তো লোকটা? রাজনের মাথা ধরেছে। শয়তানি পোকাটা এত বছর পর মাথায় চড়ার ফল। রাজন দরিদ্র পরিবারের সন্তান। 10 বছর বয়সে বাবা মাকে হারায়। অতঃপর এতিমখানায় হয় তার একমাত্র স্থান। এতিমখানার জীবনটা তার মনকে ভালো রাখতে পারেনি। সেখান থেকে পালিয়ে এক নারী পাচার দলের সাথে যোগ দেয়। তার দায়িত্ব ছিল মেয়েগুলোর উপর নজর রাখা। নজর রাখার ব্যাপ্তিটা অনেক সময় দীর্ঘ হতো। দেখা যেত 1-2 মাস মেয়েগুলোর উপর তাকে নজর রাখতে হচ্ছে। এই সময়টাতে নিজের আনন্দের জন্য সে মাঝে মাঝেই বিকৃত মস্তিষ্কের কিছু খেলা উদ্ভাবন করত। মেয়েগুলোর মধ্যে যে কোনো একজনকে টার্গেট করত। তাকে ছেড়ে দেওয়ার লোভ দেখিয়ে জঙ্গলের মাঝ বরাবর রেখে আসা হতো। মেয়েটাকে সুযোগ দিত পালানোর, কিন্তু মেয়েটা মূল রাস্তায় আসলেই তাকে ঢলে পড়তে হয় মৃত্যুর মুখে। এই পাচার কাজ হতো চিকনকালার বনে। বনের বাইরে থাকতো 2 জন রক্ষী। মেয়েগুলো পালিয়ে বের হলেই শুট। কোনো কথা নেই। এতগুলো মেয়ের মাঝে 2-1 জন মরলেও তাদের কিছু যায় আসতো না, বরং এক দলের একজনকে মারলেই আর তাদেরই লাভ। অন্যরা ভয়ে ততস্থ হয়ে থাকে। কি সুন্দর জীবন ছিল ওইটা। সব শেষ হয়ে গেল সব। কোনো এক মহাপুরুষ বলেছেন, পৃথিবীতে যাবতীয় অনিষ্টের পিছনে নারীর হাত থাকবেই। আজ কথাটা পুনরায় রাজনের মাথায় ঘুরছে। আসলেই নারীর জন্যই তার জীবনটা এরকম বদলেছে। পরিবর্তনটা ইতিবাচক না নেতিবাচক আজও বুঝে উঠতে পারেনি সে। তবে ঘটনাগুলো এখনো চোখের সামনে ভাসে। শুভ্র আর সোহাকে এক হ্যান্ডকাফে আটকানো হয়েছে। দুজনেরই আঘাতপ্রাপ্ত হাত ব্যতীত অপর হাতে হ্যান্ডকাফ। চাইলে ঘাতক তাদেরকে বন্দি করতে পারত, কিন্তু সে সেটা চাচ্ছে না। আশেপাশে তাকিয়ে মুরাদকে খোঁজার চেষ্টা করছে দুজনেই। সমস্যা হচ্ছে দুজনকে একদিকেই যেতে হচ্ছে। সামান্য দূরত্ব রেখেও হাঁটা যাচ্ছে না। সোহাগের টলমলা অবস্থা, সেটা এমনিতে একটু দুর্বল, তার উপর আঘাত লেগেছে। সোহাগের জন্য একটু পরপর শুভ্রকে বসতে হচ্ছে। সোহাগ ঠিক মতো উঠতেই পারছে না। সব কিছু অন্ধকার দেখছে সে। শুভ্র চারপাশে খুঁজছে।
জঙ্গলটা ঠিক কতটা গভীর তা সে জানে না, তবে গুগল থেকে জানা তথ্যের ভিত্তিতে এটা একটা রহস্যময় জঙ্গল। এখান থেকে বের হওয়াটা যে সহজ হবে তা নয়, বেশ ভালোই বুঝতে পারছে শুভ্র। আপাতত মুরাদকে খুঁজে পেলে অনেকটা উপকার হবে। ছেলেটা আদৌ সুস্থ আছে তো? শুভ্র একটু এগোতেই বেশ কিছু পায়ের ছাপ দেখতে পেল। এসব কোনোভাবেই মুরাদের নয় তো? কিংবা সেই লোকটা যে তাদেরকে এখানে এনেছে আর কেয়া আর তনয়াকে বন্দি করে রেখেছে? সোহাগ নড়তে পারছে না। এভাবে ওকে সাথে নিয়ে এগোনো সম্ভব না। আশেপাশে ভারী কোনো পাথর খোঁজে সে। খুব বড় না, মাঝারি সাইজের একটা পাথর খুঁজে পায়। সোহাগ তো পাথর দেখা মাত্র ভ্রু কুচকায় ফেলে। তুই কি এই পাথর দিয়ে আমার হাত থেতলে দিয়ে আমাকে ফেলে পালাতে চাইছিস? ছাগল রে, পা চলে না তোর আর মুখ থামে না। ইচ্ছে করতেছে পাথর দিয়ে তোর মুখ থেতলে দিয়ে। চুপ করে বসে থাক, হাত রাখ মাটিতে। না, আমি রাখবো না। ভাই প্লিজ, এই বিপদের সময় ঢং করিস না, আল্লাহর দোহাই লাগে। সোহাগ হাত রাখলো মাটিতে। শুভ্র বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে হ্যান্ডকাফটাতে। জোরে সোরে একটা আঘাত করলো। সোহাগের চিৎকারে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়েছিল সে। পর মুহূর্তে আলহামদুলিল্লাহ পড়ল। সোহাগের হাত ঠিক আছে, হ্যান্ডকাফটাও খুলেছে। সোহাগকে একটা গাছের পাশে বসিয়ে পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো শুভ্র। 8 নম্বর জুতোর ছাপ, এটা মুরাদেরই। মনে মনে কিছুটা হলেও আশ্বস্ত হলো সে। একবার মুরাদকে পেয়ে গেলেই সবাই মিলেই কেয়া আর তনয়াকে খুঁজে বের করাটা সহজ ব্যাপার না। মুরাদের প্রচন্ড মাথা ঘুরছে, কিছুতেই চারপাশ স্পষ্ট দেখতে পাচ্ছে না। অবশ্য চাইলেই একটু বসতে পারে, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড তার জন্য দামি। হাতের ঘড়িটাও নেই। সূর্যের আলো জঙ্গলের গাছগুলো হারাল করে ফেলেছে। সন্ধে নামলে চারপাশটা বিদঘুটে অন্ধকার হয়ে যাবে। তখন আর নিজের ছায়া সন্ধানও পাওয়া যাবে না। মুরাদের কেন যেন মনে হচ্ছে সে বারবার ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়াচ্ছে। অবশ্যই এটা তার ভুল ধারণা, কেননা জঙ্গলের প্রতিটা মোড় একই রকম। মুরাদ ঠিক করলেও তার যাওয়ার চিহ্ন রাখবে, যদিও সে তখনও আশেপাশে কোনো চিহ্ন রাখার মতো বস্তু খুঁজে পায়নি। ঝাপসা চোখে বারবার কেয়ার ছবি কল্পনা করছে সে। আফসোস হচ্ছে কেন সে আগেই কেয়াকে সব বলল না। 2 বছর আগে যে ভুলটা সে করেছিল, সে একই ভুলটা আবারও কি করে করতে পারলো সে? আগের বার কেয়া হারিয়েছিল নিজের ইচ্ছেতে, ফিরেছেও, কিন্তু এবার যদি আর না ফিরে, মুরাদ যদি আর কখনোই কেয়াকে ফিরে না পায়, বুকের ভেতরে একরাশ শূন্যতা জমাট বাঁধে মুরাদে। হিংস্র পশুর চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে মুরাদ। একবার মনে হচ্ছে চিৎকারটা সত্যি, একবার মনে হচ্ছে হ্যালোসিনেশন। আশেপাশে সবকিছুই হ্যালোসিনেশন মনে হচ্ছে তার। কপাল থেকে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি। ঘাস দিয়ে কিছুক্ষণ আটকে ছিল, কিন্তু এখন আবারও রক্ত স্বগতিতে প্রবাহিত হচ্ছে। মুরাদের যত চিন্তা তার বন্ধুদের নিয়ে। তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এখানে আসতে রাজি হওয়া। রাজন গুরুর পাঠানো লোক দুটোকে বেঁধে রেখেছে। রীতিমতো লোকগুলো স্বীকারও করে ফেলেছে গুরু আসলে কোনো সাধক নয়, সে একজন ছোটখাটো সন্ত্রাসী। লোকের থেকে টাকা নিয়ে কিডন্যাপ করা, খুন করা এইসব তার পেশার অন্তর্ভুক্ত। রাজনের এক মুহূর্তের জন্য নিজেকে চরম বোকা একজন মানুষ মনে হয়। মেয়ের শোকে সে একদম বদ্ধ উন্মাদ হয়ে উঠেছে। এখন তার তীক্ষ্ণ মস্তিষ্কটা সচল হচ্ছে, যে মস্তিষ্কে জং ধরিয়ে পালিয়েছে রুক্মিণী। অবশ্য মেয়েটাকে সে বড় বেশি ভালোবেসেছিল। নারী পাচার দলের সাথে দীর্ঘদিন থাকার পর রাজনের মনে হলো তার নিজের একটা দল থাকবে। ওই দল থেকে অব্যাহতি দিয়ে নিজের দল গঠনের চেষ্টা করলো সে, কিন্তু কেউই তার দলে আসতে রাজি নয়। বাধ্য হয়ে একাই কাজ করতে শুরু করলো। মাসখানেক যাওয়ার পর তার বেশ নামডাক শুরু হলো চারিদিকে। বেশ কয়েকজন তার দলে যোগ দিল। আগে নারী পাচার দলটা খেই হারিয়ে ফেললো। সবকিছুই ভালোই চলছিল। একদিক রুক্মিণী নামে এক মেয়েকে আনা হলো পাচারের জন্য। ভয়াবহ সুন্দরী না হলেও সে মেয়ের চোখের নির্ঘাত কোনো ভয়ঙ্কর মায়া কিংবা বশীকরণ ক্ষমতা ছিল, যার বলেই রাজনকে বশ করে বিয়ে করে ফেলল সে। রাজনের জীবনে ভালো পরিবর্তন আনার শত চেষ্টা তার,
অবশেষে সে রাজনকে শর্ত দিয়ে বসলো রাজন যেন পুলিশের কাছে ধরা দিয়ে নিজের শাস্তি মেনে নেয়। রাজন তখন রুক্মিণীর প্রেমে মাতোয়ারা। সে তাই করলো। দলটা রসাতলে গেল। রাজনের স্বেচ্ছায় ধরা দেওয়ার কারণে শাস্তি কমিয়ে 4 বছরে আনা হলো। রাজনের জেলে সময় কাটত অপেক্ষার প্রহর গুনতে গুনতে, অথচ তার ঘরে যে ষড়যন্ত্র হচ্ছিল তার বিন্দুমাত্র খবর সে রাখেনি। রাজন যে দলে কাজ করত সে দলের লিডার রুক্মিণীকে পাঠিয়েছিল। রাজন টোপটা ভালোই গিলেছিল। রাজনের ব্যবসা বন্ধ হয়ে গেলে সবাই আবার আগের দলে ফেরে। আগের দলটা আবারও সিংহাসনে বসে। রুক্মিণী যে রাজনকে ভালোবাসত তাও সত্যি নয়। রাজন 4 বছর পর জেল থেকে বের হয়ে জানতে পারে তার 4 বছরে একটা মেয়ে আছে। কথাটা মিথ্যে। মেয়েটা রাজনের নয়, রুক্মিণীর প্রেমিকের, যার সাথে সে পালিয়েছে নিজের মেয়ের তোয়াক্কা না করে। রাজন জেল থেকে বের হয়ে খুব সাধারণ চাকরিতে ঢোকে, যেন মেয়ের জীবন নষ্ট না হয়। কিন্তু অতীতের কুকর্মের ফল তাকে পেতেই হয়েছে। শত শত মেয়ের জীবন নষ্ট করার ফল সে পেয়েছে নিজের মেয়েটাকে হারিয়ে। কেয়া আর তনয়ের হাত এক দড়ি দিয়ে বাঁধা। দুটো চেয়ারকে এক জায়গায় করে একসাথে হাত বাঁধা হয়েছে। কেয়ার এখনো জ্ঞান ফেরেনি। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে দুজনকেই। তনয়া ধীরে ধীরে চোখ খুলে ঝাপসা চোখে দেখতে পায় একটা ঘর, চারিপাশে মাটি, অনেকটা সুড়ঙ্গের মতো। তনয়ার সামনেই দুটো লোক মেঝেতে পড়ে আছে। এই দুটো লোক গাড়িতে ছিল। সেই লোকটার সাথে লোক দুটোর অবস্থা দেখেই আঁতকে উঠল তনয়া। মানুষ ভুল করে, রাজনও করেছে। ভুলের মাসুলটাও দিয়েছে সে, কিন্তু এখন তো আর কিছু হারানোর বাকি নেই। সমস্ত মায়া ইতিমধ্যেই ত্যাগ করে ফেলেছে। তাহলে কেন পুরনো খেলাটায় ফিরতে পারবে না সে? কেয়া আর তনয়া দুজনের মধ্যে যে কোনো একজনকে নিয়ে খেলতে হবে। কাকে বাইরে পাঠাবে বুঝে উঠতে পারছে না সে। একটা কাগজে দুজনের নাম লিখে সে অতঃপর কাগজ দুটো মেঝেতে ফেলে। সেখান থেকে যে কোনো একটা কাগজ তুলে হাতে নেয়। কাগজের ভাঁজ খুলতে জলজল করে উঠে একটা নাম। রাজনের মুখের হাসি বহমান থাকে। সে যে নামটা চেয়েছিল সেটাই উঠেছে। প্রত্যাশা আর ভাগ্য মিলে গেলে যে অনুভূতি হয় তার মতো সুখের বোধ হয় আর কিছুই হয় না। সেই সুখকর মুহূর্তটা উপভোগ করছে রাজন। কে আর মাথা ঘুরছে। তার শরীরে ঠিক কতটুকু ড্রাগ ইনজেক্ট করা হয়েছে সে জানে না, কিন্তু ড্রাগের মাত্রাটা যে খুব কম নয় তাও স্পষ্ট অনুধাবন করতে পারছে। কেয়াকে একটা কাজ দেওয়া হয়েছে। সময়ের মধ্যে কাজটা সমাধান করতে না পারলে তনয়াকে নিজের জীবন হারাতে হবে। কেয়া কিছুতেই চায় না সেটা। নিজের জীবনের বিনিময়ে হলে তার তনয়াকে বাঁচাতে হবে। কেয়ার কাজটাও যে খুব একটা সহজ তা কিন্তু নয়। এই জঙ্গলের কোনো এক কোণে একটা সোনালী বর্ণের ছোটখাটো নারী মূর্তি লুকিয়ে রেখেছে রাজন। তাকে সেই মূর্তিটা খুঁজে বের করতে হবে। কিন্তু কিছু ক্লু দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ড্রাগের ডোজে সে আপাতত মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করতে শুরু করেছে। রাজনের খেলাটা বেশ মজা লাগছে। অবশ্য খেলাটা হুট করেই মাথায় আসলেও এর পেছনে তার একটা বিস্তর স্বার্থ আছে। পুলিশের কাছে ধরা দেওয়ার আগে রাজন একটা স্মাগলিংয়ের সাথে জড়িত ছিল। প্রায় ডজন খানেক প্রত্নতাত্ত্বিক মূর্তি সে বিদেশে চড়া দামে পাচারও করেছে। শেষ মুহূর্তে এসে এই মূর্তিটা সে এই জঙ্গলে লুকিয়েছিল, যেন ভবিষ্যতে কাজে লাগাতে পারে। কেয়াকে কাজে লাগিয়ে সেই মূর্তিটা হাতাতে চায়। তারপর কেয়া আর তনয়া দুজনকেই মেরে ফেলবে। গুরুর লোকগুলোর মুখ থেকে এখনো পুরো সত্যিটি শোনেনি রাজন। শোনার কি দরকার আছে? গুরু কেন রাজনকেই বোকা বানাতে চেয়েছিল? সে নিজেও তো এই কিডন্যাপিংটা করতে পারত। গোলমালের গন্ধটা রাজন পাচ্ছে ঠিকই, কিন্তু সে মতো তার যা তাকে এই মুহূর্তে চরম রাজনের হাসি তনয়ার একদম পছন্দের বাইরে চলে গেলে প্রচন্ড হয়েছে। তার বাড়িতে
বলে এসেছে আগামী 7 দিনের জন্য তাই ঘুরতে যাবে। শুভ্রর কথা বিশ্বাস করি হয়তো কেউ তাদের খুঁজতে আসছে, এমনকি যোগাযোগের চেষ্টাও করছে না। এই ঘুরতে আসবে যে তনয়ার কাল হবে জানলে সে কখনোই এমনকি কাউকেই আসছে সাথে সাথে তাদের লোকটার হাসির মাঝে এক ধরনের পাগলামি লক্ষ্য করছে তনয়া। স্বাভাবিক মানুষ যেভাবে হাসে লোকটা সেভাবে হাসে না। লোকটার হাসি অনেকটা থ্রিলার মুভির ভিলেন হয়ে যাচ্ছে। দীর্ঘশ্বাস বললো, মনে একটাই প্রশ্ন, না আমি আপনাকে ভালোবাসি, লোকটার আমি জাস্ট আপনাকে শাস্তি দিলাম আমাকে খারাপ ফিল দেওয়ার জন্য। অনেকক্ষণ থেকে তার মুখে পানি ছিটাচ্ছে জ্বলে উঠলো, ওর চোখে মুখে লাল হয়ে গেল। শুভ্র চলে খুশি এই ভেবে যে অন্তত মুরাদকে খুঁজে পেয়েছে। সে দেখলো সাদিয়ার পাশে বসে হাতে নিয়ে আচমকা তার চোখ হলো মুরাদের ঘাড়ের দিকে। ঘন্টাখানেক মুরাদের ঘাড়ে ইনজেকশনের দাগ। রুমে এসে আবার ভাষা হারিয়ে হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাদের সাথে কি হয়েছে সব মনে করার চেষ্টা কিছু মনে করতে হাত দিয়ে নিজের উপর রাগ হচ্ছে। সব দোষ তার। এই অ্যাডভেঞ্চারের আশায় কোনো মানে ছিল না। ইচ্ছে করে বিপদ ডেকে এনেছে। সাদিয়ার মুখ থেকে হাত সরাতেই শুরু হলো অন্যরকম ভাষণ। সোশ্যাল মিডিয়াতে হাইটার ট্যুর গ্রুপে পরিচিত এবং বেশ অ্যাডভেঞ্চারাস হওয়ার সুবাদে অপরিচিত একটা মেয়ে তাকে চ্যালেঞ্জ করেছিল চিকন কালার বনে আসার জন্য। তখন সে এটা নিয়ে এত সিরিয়াসলি ভাবেনি, কিন্তু যখন সবাই মিলে ঘুরতে যাওয়ার তখনই তার মাথায় আসলো জায়গাটার কথা। এখন কেন যেন সবকিছু প্রি প্ল্যান্ড মনে হচ্ছে। ইয়ার দেশে ফেরার পরপরই এত কিছু ঘটে যাওয়া কোনোভাবেই করে না। জেনে বুঝে এসব কিছু প্ল্যান হয়েছে, কিন্তু আর কেয়ার দেশে ফেরার সাথে সাথে এই প্ল্যানের কি যোগসূত্র রয়েছে? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। নিচে আসতো ধীরে ধীরে চোখ খুলতে সামনে সূর্যকে দেখে খুশিতে চোখ জল জল করতে লাগলো। এখনই সূর্যকে জড়িয়ে ধরতে শক্তিটুকু পেল না। নীল পুরীর মতোই লাগছে। শুভ্র আমার কাছ থেকে বিদায় নিয়ে রিল্যাক্স হয়, তোর শরীরে অনেক আঘাত লেগেছে, কোনোভাবে এখান থেকে বের হয়ে আগে ডাক্তার দেখাতে হবে। আর অনয়াকে ছাড়া আমরা কোনোভাবেই ফিরতে পারবো না। তোর কি মনে হচ্ছে লোকটা ওদেরকেও এই জঙ্গলে রেখেছে? মনে হচ্ছে কারণ লোকটা একটা খেলা খেলতে চাইছে, না হলে আমাদের এভাবে এখানে ফেলে রাখতো না। অবশ্যই কিছু একটা চলছে লোকটার মাথায়। ফুচকা খাবে নাকি? আমার মনে হচ্ছে সবকিছু প্রি প্ল্যান। শুভ্র বেটের কথাটা মুরাদকে বলল। মুরাদের সন্দেহ হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। সবকিছু হচ্ছে সবকিছু বোঝার আগে কে আর তনয়াকে খুঁজতে হবে। রোজের কথা শুনে ওই নড়তে পারছে না, একটা গাছের নিচে বসে আসছে। ও ঠিক আছে, চিন্তা করিস না। গাড়ি থেকে নেমে কোন দিকে যাওয়া যায় বলতো? আপাতত সোজাই চল। আচ্ছা চল। চারজন মিলে ফুচকা মুরাদ আর শুভ্র সামনের দিকে কেয়ার হাসি। এখানে অনেক ড্রাগ তার রক্তে প্রবাহিত হচ্ছে। চালানে বসলো, তারপর আগে কান্না পাচ্ছে, এখন হাসি পাচ্ছে। যে সময় আবার এসব মূর্তি খোঁজাটা কিভাবে সম্ভব তবুও হাল ছাড়ে না। মনে করার চেষ্টা করে লোকটা কি কি বলেছিল, কিন্তু কিছুই ঠিকঠাক মনে পড়ছে। সে তো কিছু মনে পড়ে মূর্তিটা একটা বড় গাছের নিচে পুঁতে রাখা আছে, আর গাছটার উপর একটা চিহ্ন এঁকে রেখেছিল। এতগুলো গাছের মধ্যে সেই গাছ খুঁজতে যাওয়া অনর্থক। কি দেখেছেন তার চেয়ে বড় কথা, লোকটা কত বছর আগে চিহ্ন এঁকেছিল আল্লাহ মানে। এতদিন সেই চিহ্নটুকু অবশিষ্ট আছে। একটু হাঁটতেই হাঁপিয়ে উঠছে কেয়া, কিন্তু চিহ্নটা তো তাকে খুঁজতেই হবে। কেয়া ঠিক বুঝে উঠতে পারছে না কোথায় থাকতে পারে রাস্তা। এইভাবে হাঁটলে পাওয়া যাবে না, কিছু তো বিশেষত আছে যার জন্য লোকটা গাছের নিচে আশেপাশে সব গাছে একই রকম। একটু করে জঙ্গলের গভীর থেকে বেরিয়ে আসতে শুরু করে। আচমকা খেয়াল করে একটা খবরের দিকে ধীরে ধীরে এগোতে থাকে সে। গাছে হেলান দিয়ে আছে, সেই গাছটা একেবারে সবুজ সজীব, অনেক সুন্দর করে। অথচ বনের অন্য গাছগুলো চামড়া অব্দি শুকিয়ে এসেছে। নির্ঘাত একটা রহস্য আছে।
কেয়া ধীর পায়ে এগোচ্ছে। সামনে থাকা লোকটা তার জন্য বিপজ্জনক হতে পারে। আচমকা চোখের সামনে অন্ধকার ছেয়ে আসলে দৌড় দিয়ে রসাপে পড়ে যায় এখন কি হবে তো? শুকনো পাতার উপর। এই মাইয়া পাতার এত মর্মর বিশেষ করে শব্দে কথা বলে কেন আহত বুঝি শরীর না। নিয়ে পিছনে তাকাতেই কথা কেয়াকে দেখতে পায় সোহাগ। কেয়া তখন বেহুশ অবস্থা। চিৎকার করে সূর্যকে ডাকে সে, কিন্তু শুভ্র অব্দি সোহাগের গলার আওয়াজ পৌঁছায় না। সোহাগ ওঠার চেষ্টা করে, কিন্তু কিছুতেই উঠতে পারে না। শেষমেশ শরীরের উপর সর্বোচ্চ জোর দিয়ে কেয়াকে গাছের নিচে শুয়ে দেয় সে। হালতো করে কেয়ার গাড়ে থাপ্পড় দিয়ে তাকে ডাকতে শুরু করে, কিন্তু কেয়া চোখ খুলছে না। সোহাগ যে একা কিছু করতে পারবে না তা সে নিজেও জানে। তাই কেয়াকে সাবধানে রেখে সে শুভ্রকে খোঁজা শুরু করে। অনেকক্ষণ ধরেই তো হাঁটছি রে মুরাদ, সব কেমন যেন গ্লোব ভাবার মতো। সন্ধ্যা হয়ে আসছে, এখন কি হবে? সাদিয়া অনেক সুন্দর একটা জিনিস খেয়াল করেছিস? তাই না সাদিয়া? এই জায়গায় পা রাখলে অদ্ভুত একটা শব্দ আছে, যেন নিচে কোনো দরজা আছে। ওকে অনেক টর্চার দেখি তো। হ্যাঁ, তাই তো। এখন কি করবে? আগেই নিচে নামা যাবে? এটা কোনো ফাঁদ হতে পারে। আশপাশটা দেখে আসি চল। মুরাদের কথা মতো শুভ্র যেই না সামনে গেছে, অমনি একটা জাল এসে তাকে আসছে পৃষ্ঠে জড়িয়ে যায়। ছাড়ানোর চেষ্টা করতে রক্তাক্ত হাতে আরো ব্যথা পায়। উনি এবার বলছেন কিং কর্তব্য বিমুখ এমনটা আশা করেনি। এসে এই রুমে চলে এলো। রে কেয়া কোথায়? তুই না বললি কেয়া এখানে আছে? আরে ছিলই তো, কোথায় চলে গেল? ও অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই জন্য আমি শুইয়ে রেখে চলে গিয়েছিলাম তোদের খুঁজতে। এখনো এখানে নেই। অদ্ভুত তো। তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে মাটি খোঁড়া হয়েছে, তার মানে এখানে কিছু একটা ছিল, আর সেটা নিতেই কেয়াকে পাঠানো হয়েছিল। কেয়া কি দেখেছিল তোকে? না, দেখার আগেই তো অজ্ঞান হয়ে ঢলে পড়লো। কোনো একটা রহস্য অবশ্যই আছে। ওইদিকে একটা জায়গার নিচে সুড়ঙ্গের মতো কিছু একটা আছে। মোবাইল আমার সেদিকে এগোতেই শুভ্রর জালে জড়িয়ে যাওয়া, এখানে কেয়ার আসা, আবার হারিয়েও যাওয়া। কিছু একটা রহস্য আছেই। এই সব কিছু এই লোকটা একা করতে পারবে? এখানে তো ঠিকঠাক সিগন্যালও পায় না। লোকটা কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারছে না। একা একা এত কিছু কিভাবে করছে সে? কোথায় সুড়ঙ্গ দেখি? সাথে কথা বলতে না দেখি দেখাচ্ছি। যদি দেখি আমার মনে হচ্ছে সব রহস্য ওখানেই সমাধান হবে। জানি না। মুরাদ, সোহাগ আর শুভ আবারও এগোয় সুড়ঙ্গে। এই জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সুড়ঙ্গে পৌঁছানো, তার উপর কিছু সময় চারিদিকে সামান্য আলোর রেশ রয়েছে। সুড়ঙ্গ অব্দি পৌঁছাতে পৌঁছাতে যদি রাত, তবে সেখানে গিয়ে আদৌ তারা কিছু করতে পারবে? একে তো কিছুই চেনে না সে জায়গা। তাছাড়া আগের বার গিয়ে যে ফাঁদ দেখে এসেছে, দ্বিতীয়বার না জানে আরো বড় কোনো ফাঁদ অপেক্ষা করছে। এত সব ভাবলে তো আর এগোনো যাবে না, কিন্তু এগোতে তো হবেই। কেয়া মূর্তিটা দেওয়ার পরপরই রাজন কেয়াকে আঘাত করবে বলে ঠিক করে রেখেছিল, কিন্তু তনয়ার জন্য তার সম্ভব হলো না। তনয়ার হাতের বাঁধন আলগা হয়, সেটা খুলে ফেলেছিল। হয়ে গেল অপেক্ষা ছিল শুধু কেয়ার আসবে। কেয়া আসা মাত্র দুজন মিলে অতর্কিত ভাবে মারতে থাকে রাজন। রাজন নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পায় না, মারের চোটে বেহুশ হয়েছে। রাজন পড়ে যেতে কেয়ার তনয়া দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। মূর্তিটা এখনো কেয়ার হাতেই মুষ্টিবদ্ধ। রাজন কেয়ার তনয়াকে যে জায়গায় রেখেছিল তা ছিল মাটির নিচে। সেই জায়গা যে অনেক আগে বানানো হয়েছে তাও স্পষ্ট বুঝলো। ঠিক আছে, দৌড়ে বাইরে আসতে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাওয়ার উপক্রম হলো সে। কিন্তু একজন কেয়ার কাঁধে দুই হাত রেখে ভয় চিৎকার দিতে নিল। পরক্ষণে মানুষটা হাত কেয়ার মুখ চেপে কেয়া কামড় দিল হাতে। উফ, হয়েছে, আর রাক্ষসী একটা। এত জোরে কেউ কামড় দেয়? মুরাদের বাচ্চা, কই ছিলি তুই? ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? চোখ মুখ লাল করে মুরাদকে শক্ত করে জড়িয়ে ধরে কেয়া। মনে হয় চোখ বেয়ে অঝরে পানি ঝরাচ্ছে। আজকে আমি শেষ। মুরাদ মুচকি হাসছে। মেয়েটাও তবে তাকে ভালোই বেসে ফেলল। কাকে আই লাভ ইউ নাকি শুধু বন্ধুত্বের খাতিরে শুধুমাত্র বন্ধুর জন্য এত আতঙ্কিত হয় কেউ? সোহাগ কিংবা শুভ্র জড়িয়ে ধরে কাঁদবে না? কেয়া, ওরাও তো বিপদে পড়েছে।
মুরাদ কেন যেন আমি কাউকে মনে জবাব হচ্ছে দিতে বাধ্য কেউ নই। তাকে ভালোবাসে, ঠিক তবে আছে, সে ভালোবাসা আমি জীবন থেকে সরে যাচ্ছি। অপ্রকাশিত কালকে রাখতে চায়। পরের দিনই তুই ডিভোর্স পেপার মুরাদ বলে ফেল, কিন্তু সাদিয়া এখনো সুযোগ আছে। কি রে মুরাদ, বলবি না? আমাদের মতো ওই জায়গায় সোহাগ আর শুভ্র সামনে মুরাদকে খোঁজাই গেল, আর মুরাদ বেচারা তো কথাই বলতে পারছিল। পড়ে থাকা লোকটার ফোন নিয়ে বেশ অনেকটা সময় পার করে জঙ্গল থেকে বের হয়ে সোজা প্রথমেই কল করে পুলিশকে। তারপর 5 জন রাস্তার আমার একটু একধারে জরুরি বসে কাজ আছে, পুলিশের অপেক্ষা আমার করছে। এখন যেতে হবে। মুরাদ সুযোগ খুঁজছে কেয়াকে মনের কথাটা বলে দেওয়ার, কিন্তু আঙ্কেল, একটা জরুরি কাজ কিছুতেই আছে, তাই সাহস যেতে হচ্ছে। আমি বিকেলে একটু সাদিয়াকে নিয়ে যাব। আচমকা একটা মিউজিক ভিডিও দৃশ্যপট ভেসে ওঠে। অনেক পুরনো একটা গান জড়িত চোখে ছিল গানটা। ও হ্যাঁ, সখীরে সখীরে। ছেলেটা তার বান্ধবীকে বিকেল হয়ে গেল। বান্ধবী এটার মনের কথা জানার জন্য আরেকজনের সাথে প্রেমের নাটক করে। এটা দেখে সেটা ঠিক করে মেয়েটাকে ছেড়েই চলে যাবে। তারপর স্টেশনে এসে কেন, কি হয়েছে? মেয়েটা ছেলেটাকে থাপ্পড় মেরে ঠিক আছে, প্রপোজ আপনারা করতে টেনশন নেবেন না, আমি দেখছি। মুরাদকে কিভাবে প্রপোজ করতে যেন ভাবে প্রপোজ করলে যদি মেয়েটার মতো করে বলে, কিন্তু কোনো বুঝছো এইভাবে কেউ প্রপোজ করে? ফিল্ম দেখিস না? এভাবে দরজা খুলবে না। কিছু ভাবতে পারছি না। মাথাটা মস্তক তার ঢলছে, মাথার ভিতর সবকিছু উপভোগ করে ঘুরছে। কেয়ার পাশে বসতেও হাত পা কাঁপছে। মুরাদের সব কাণ্ড কেয়ার কারোরই চোখে এখান থেকে আছে। চলে যাব, আর শুভ্র তো আসবো না। কিছুক্ষণ পর পর বিরক্ত হয়ে মুরাদের গোষ্ঠী কান্না শুরু করে দিয়েছে। মুরাদ নিজেও মনে মনে যাচ্ছে ও সে বিড়বিড় করেই কান্না করছিল। মুরাদ রে, তুই এত ভীতু কবে থেকে হলি? সামান্য 3টা শব্দ বলে দে কেউ কি কেয়াকে। মারা গেছে? আচ্ছা, কেয়ার পায়ে কি হাই হিল? হাই হিল দিয়ে মারলে কেমন ব্যথা লাগে? কেয়া কি জুতো খুলে মারবে কান্না করছো কেন? নাকি হাত দিয়ে মারবে? কুত্তা, ধুরো, লাল কি বান্দর, সব ভাবতেছি। শুয়োর, না মরে ভূত হওয়ার মতো হাবিজাবি চিন্তা তুই তোর প্রেম মনে মনে কয়েকবার প্র্যাকটিস করে নেই। আমি তো আমার প্রেমিকার আচ্ছা, সাথেই আছি। শুরুটা করব কিভাবে? কেয়া, বললাম, আমি না তোকে খুব আমি ভালোবাসি, এতক্ষণ আমার প্রেমিকার এভাবে সাথেই বলবো? ছিলাম, কেমন তাই যেন তোকে একটু সময় বেকারটা দিতে দিলাম। লাগতেছে। মুরাদের বিড়বিড় শেষ হওয়ার আগে পুলিশ চলে আসে। মুরাদ মনে মনে কটমট করে উঠল, বাংলাদেশের পুলিশ কবে আরে থেকে কি এত করছিস? ফাস্ট হলো? লাগতো তো। পরক্ষণেই খেয়াল হলো আজকে এরা তুই লোকাল মেরেই থানার ফেলবো। পুলিশ, সম্ভবত তুই কোন ময়মনসিংহের রাস্তায় ছিলি বল? আশেপাশে কোনো এলাকার। পুলিশ এসেই লোকটার খোঁজ করলেন। মুরাদ যেতে বলবো, চাইলে এখন বাইরে শুভ্র যাবো। তাকে আর কেয়াকে সময় দিয়ে আমি পুলিশকে নিয়ে চলে কোথাও গেল। যাব না। সোহাগ তনয়া গেল পিছু পিছু। ঠিক আছে, তোর মুরাদ ভালো লাগবে নাকি? দাঁত দিয়ে নক্কা কিন্তু কি তোর মতো 8 বছর এটা আমার উপরে তার বসে পুরনো আছে, অভ্যাস। যখন মরে গেল ঝাঁপড়ে নাম যায় তাড়াতাড়ি। তখনই এই কাজটা। কেয়া কেবলই তাকিয়ে তাকে মুরাদের কীর্তিকলাপ চলে গেল। মুরাদকে এখনো গেল। সে কি তবে ভালোবাসে না কেয়াকে? কেয়া মুরাদকে ভালোবেসেছিল সেই 2 বছর চলো, আগে, যেতে হবে। কিন্তু হঠাৎ আব্বু জানতে কল পারলো করেছিল। মুরাদ অন্য কাউকে ভালোবাসে। সত্যটা যাচাইয়ের ব্যাপারটা তখন তার মাথায় মুরাদের উপস্থিতিটাও কি হলো, কথা তখন কানে যায়নি? তার জন্য পীড়াদায়ক তাড়াতাড়ি হয়ে রেডি হো, উঠেছিল। বাসায় যেতে হবে। বাধ্য হয়ে কাউকে আমি না যাবো। জানিয়ে উড়াল দিল দেখো, আমাকে অজানা রাগিও রাজ্যে। না। আমি 8 বলেছিলাম বছর আমি যাবো না। ফিরে দেশে ফিরে এখন জানলো যাও, 2 আর বছর ভদ্রমের মতো মুরাদের রেডি হও। থেকে দূরে থাকাটা কেবলই একটা ভুল বোঝাবুঝি। মুরাদটা হাতে বোকা কেন? এবারও যদি সে ভালোবাসার কথা না জানায় তবে আব্বু, কেয়ার দেখতে অনেক ভালো লাগে। কখনোই ছোটবেলায় আম্মু বলেছিল কেয়া পায়ের উপরে নিজেকে কোনো ওষুধ নেই। কথা দিয়েছে। মুরাদ যদি সত্যি তাকে ভালোবেসে থাকে, অন্তত হারিয়ে ফেলার ভয় হলেও সব স্বীকার করবে। কেয়া বারবার মুরাদের দিকে তাকাচ্ছে, তার চোখ আমি তোর সাথে ছলছল কোথাও করছে। যাব না। কেয়ার বাবা গাড়ি থামা। পুলিশের আমি মাধ্যমে তোর সাথে সব কোথাও যাব ঘটনা না। জেনে নিজের দয়া করে ইমার্জেন্সি এখন চিল্লাচিল্লি প্লেনে করিস না। দেশে এসেছিল। সারাদিন না খেয়ে আছি, কেয়াকে অনেক নিয়ে ক্ষুধা পেয়েছে। আজকেই এখন মধ্যেই ফিরবে। রেস্টুরেন্টে যাব। ইতিমধ্যে তুই টিকিটও চুপ কেটে করে বসে ফেলেছে। থাক, একটা কেয়া কথা ভেবেছিল বলবি না। মুরাদ হয়তো এবার তাকে আটকাবে, নিজের ভালোবাসার কথা স্বীকার করবে। কিচ্ছু বললো না। হয়তো মুরাদ তাকে ভালোই বাসে না, কিন্তু মুরাদের ভেতর যে কি চলছে তা শুধু সেই জানে। সকাল হতেই তার মন পাখি আবারও উড়াল কি দিবে ব্যাপার, তুমি তাকে চুপচাপ ফেলে। বসে আছো কেন? অথচ সে কিছুই তুমি করতে আসলে পারছে না। না কালকে নিঃশ্বাস ফেললো মুরাদ। জানি। পুলিশ স্টেশন কালকে থেকে কি? কল এসেছে। তার মানে তুমি জানতে। লোকটার জ্ঞান ফিরেছে, আমি জানতাম সে তুমি কিছু একদিন বলতে কোনো চায়। সময় ভুলতে পারবে। মুরাদ বুঝে উঠতে পারে না কালকের পুলিশ দিনটা বাদ কিভাবে দিয়ে ভুলতে পারি? তার সাথে কালকের দিনে লোকটার আমার কি কথা। সম্পর্কে খাতনা হয়েছিল। অবশ্য এত না ঘেটে সরাসরি জানা যায়
যদিও মুরাদের মন মেজাজ ঠিক নেই, তাদেরকে নিয়ে তবুও দরকার থেকে মুরাদ লোকটার সাথে দেখা করার জন্য মনস্থির করে। মুরাদ তখনও জানতো না লোকটার সাথে দেখা করাটাই তার জীবনকে একেবারে হলুদ পালট করে দিতে চলেছে। এখন আর হাসি থামিয়ে মুরাদ সাহেব এসেছেন, তবে ভেবেছিলাম এই অপরাধীকে বোধহয় আর বিশ্বাস করবেন না। যা বলার তাড়াতাড়ি বলো। আফনান শাহরিয়ারের নাম শুনেছেন? রাত হয়ে গেল। আমার বান্ধবী কেয়ার বাবা তিনি। আর ফুটে কথাটা শোনা মাত্র ভ্রু কুঁচকালো রাজন। পরক্ষণে আবারও বলতে শুরু করলো, কখন? খুব বেশি সময় আমাকে দেওয়া হয়নি, তাই খুব সম্পৃক্ত বলছি। আমি একটা দল হয়ে কাজ করতে, নারী পাচারের দল আর কি। পরিবর্তে সেই দল থেকে বের হয়ে নিজে একটা দল বানিয়ে ফেলি, ফলে আগের দলের ক্ষতি অনেকটাই কমে যায়। ওই দলের লিডার নানা চক্রান্ত করে আমাকে জেলে পাঠায়। সেসব না বলি, সময় মতো জেল থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পেতে চেয়েছিলাম। তখন আমার মেয়েকে খুন করা হয়, আমার পাপের ফল। একদিন সংবাদ পাই গুরু নামের এক লোক আমার মেয়েকে ফেরাতে পারবে অশুভ শক্তির দ্বারা। তখন যা বলতাম মেনে নিতাম। তোমার বান্ধবীকে তুলে নিয়ে যাওয়ার আদেশ পেলাম। ওরা অবশ্য চেয়েছিল আমার হাত দিয়ে কেয়াকে মেরে আমাকে একেবারের জন্য জেলে পাঠিয়ে দিতে, আবারও সেটা হলো না। সময়ের মধ্যেই পৌঁছে গেল। লিডারটাকে চেনেন আপনি? তাহলে পুলিশকে ওনার তথ্য দিন। তাই এখানে আসলাম। লিডারের নাম আফরান শাহরিয়ার, একমাত্র আমি তার আসল নাম জানতাম, সেই জন্য আমাকে সরাতে চেয়েছিল। কেয়ার বাবা, উনি কেয়াকে কিডন্যাপ করার অর্ডার কেন দিলেন? না বলেই দুজনে গাড়িতে বসে একটা ব্যক্তিগত কথা বলি, কেয়ার জীবন নিয়ে কেয়ার আসল বাবা উনি নন। উনি কেয়ার মায়ের দ্বিতীয় স্বামী। সম্পত্তির লোভে কেয়ার মাকে বিয়ে করেছেন। অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে কি সত্যি বলছেন নাকি ম্যানিপুলেট করার চেষ্টা করছেন? বললো না দুজনে রেস্টুরেন্টে। আপনার কাছে মিথ্যে কথা বলে আদৌ আমার কোনো লাভ আছে কি? কেয়ার বাবার উপর আপনি যে অভিযোগ তুলছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? যে মুক্তিটা তোমরা পেয়েছো তার মধ্যে একটা চিপ আছে, ওটাই চেক করতে হবে, তাহলে সব প্রমাণ পাবে। পুলিশকে না বলে এসব কথা আমাকে কেন বলছেন? সরাসরি পুলিশকে জানালেই পারতেন। ভয় পেয়ে বলো, পুলিশের কিছু সদস্য ওই লোকটার সাথে জড়িত। এতটা সময় ওই লোকের গ্যাংয়ে থেকেছি, অনেক কিছুই জানি। আমি এখন কাউকে ভরসা করে উঠতে পারিনি, তবে আমি জানি তুমি কিয়াকে ভালোবাসো। ওকে বাঁচানোর জন্য তুমি সব করতে পারবে। এই ভরসায় তোমাকে সত্যি কথা বললাম। আপনাকে কে বলল আমি কেয়াকে ভালোবাসি? ভালোবাসা সেই কি মুখে বলার জিনিস? প্রিয় তোমার বিপদে যারা চোখের পলক ফেলে না, নিজের জীবনটা ধার ধারে না, তার অনুভূতি আমার কাছে ধার দিতে হবে না। শোনো, আমিও ভালোবেসেছিলাম কাউকে, হৃদয়ের প্রতিটা স্পন্দ দিয়ে। তীব্র ভালোবাসা ছিল, হারিয়েছি তাকে। তার প্রতারণা বিষাক্ত মনে হয়নি। বাদ দাও এসব। তুমি এখন কি করবে ভাবছো? আমারও একটা ঝুঁকি নিতে হবে। আমার জানাশোনা একজন প্রভাবশালী মানুষ আছেন, তবে তিনি আমার সাহায্য করবেন কিনা জানি না। চেষ্টা করে দেখতে হবে। কান্না করার শব্দ আসে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। শব্দ পেয়ে আচ্ছা ওই পুলিশ যদি ওই লোকটার সাথে মিলেই থাকে, তবে আপনার সাথে আমাকে দেখা করতে দিল কেন? কি ভাবছো পুলিশ স্টেশন থেকে কল গেছে তোমার কাছে? না, কলটা আমি করেছিলাম একজনকে টাকা দিয়ে। তুমি পুলিশ স্টেশনে এসে দেখা করার কথা বলছো, তোমাকে ডাকা হয়েছে সেটা বলেনি, তাই তার জন্য দেখা করতে দিয়েছে। তোমাকে কখন আবার কষ্ট দিলাম? আপনি কিভাবে বুঝলেন আমি ডাকার কথা বলবো না? রিস্ক নিয়েছিলাম একটু। আচ্ছা, তোমার মনে হয় আমি খুব খারাপ মানুষ? কয়েক ঘন্টা আগ অব্দি মনে হতো, এখন মনে হচ্ছে না। আপনি খারাপের মুখোশ পরা একজন ভদ্রলোক। ও হ্যাঁ, আর একটা কথা, কেউ তোমাকে ভালোবাসে, তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় আছে। রাজনের কথা শুনে মুরাদ আর কিছু বলে না, এগুলো ফাঁসে। মুরাদ বের হতে একজন পুলিশ ব্যতিব্যস্ত গলায় প্রশ্ন করে, কথা বলে লোকটা কি বললো তোমায়? পুরো অবাক। মুরাদ অনেক চিন্তিত হন, ভান করে বলে, লোকটা নাকি কিছুই জানে না, এসব কেউ তাকে দিয়ে করায়নি, সে স্বেচ্ছাই করেছে। মুরাদের কথা শেষ হওয়ার মাত্র পুলিশের মুখ থেকে চিন্তার ছাপটা সরে যায়, যা মুরাদের দৃষ্টি এড়ায় না। বাড়িতে ফিরে মুরাদ কেবলই বসতে যাবে, এমন সময় টুং করে একটা মেসেজের শব্দ এলো। মেসেজ ওপেন করতেই দেখে
মুরাদ, কেয়ার করা আমি চলে মেয়েকে যাচ্ছি। কোলে নিয়ে বাবা ছাদে আর আসতে কোনোভাবেই আমাকে তাদেরকে এখানে বুকের রাখতে সাথে চান না। জড়িয়ে একটা দোলনায় কথা, বসে আছে। থাক, দরকার নেই। নীরবতা ভেঙে সাথে তোরা ভালো বলল, থাকিস। আর শোন, জানো বিয়ে আমার করে অনেক নে স্বপ্ন এবার, ছিল বুড়ো কোনো এক হচ্ছিস। রাতে তোমার নিজের বুকে খেয়াল মাথা রাখিস। রেখে চাঁদ দেখবো। কেয়ার তাই মেসেজে মুরাদ পৃথিবী যেন আচ্ছা, থমকে গেল। স্কুলে তোমার কেয়ার কাছে বাবা কি যদি ছিল? কেয়াকে নিয়ে চলে আমার যায় স্কুল লাইফে একটা তাহলে ক্রাশ আর ছিল, তাকে সেগুলো তো বাঁচানোর কোনো আমি সুযোগ তোমাকে থাকবে না অনেক তার অনেক কাছে। ভালোবাসি। এখন কখনো একটাই আমাকে উপায় ছেড়ে যাবে না আছে, তো? দ্রুত আমিও গন্তব্যের তোমাকে অনেক উদ্দেশ্যে অনেক ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত শুধু মাত্রই তোমাকেই ভালোবেসে যাব। ঘুমিয়েছে হাদনান আচ্ছা, রহমান। শুনো, কাল থেকে বাইরে আমি আব্বুকে চেঁচামেচিতে আমার দৌড়ে আব্বু বলে উঠে এলেন। রেখেছি। বিশাল কাল বাড়িতে থেকে হাঁকা তিনি। তুমি বাইরে আর আমি, একজন গার্ড আমার আছে যে অফিস কেবল। আছে সেটা বাইরে দেখাশোনা আসতেই করবো। দেখলেন মুরাদ গেটে ক্লিয়ার দাঁড়িয়ে। মুখটা আমার তাকে মুখের দেখা সামনে মাত্র এনে এক গভীর কিস দৌড়ে দিয়ে এলো বললাম, তার কাছে। আমার স্কুল মুরাদের লাইফের উপর ক্রাশ তার অবশ্য এখন আবার আর রাগ নেই। অফিসের বস। এই রাতেই আদ্রিতা তাকে কল করে সব বলেছিল। মুরাদের সাজানো নাটক, আদ্রিতা আর আদিলের লুকোচুরি প্রেম, সবটাই। তিনি নিজের মেয়ের উপর বড্ড খুশি হয়েছিলেন। অন্তত তার মেয়ে দিন শেষে হলেও সত্যটা জানিয়ে সংসার শুরু করেছে। মুরাদের কাছে মাফ চাইতে চেয়েছিলেন, তবে সুযোগ হয়নি। তবে আজ মুরাদ উপস্থিতিটা তাকে নিশ্চিত করলো। তিনি কিছু বলার আগেই মুরাদ বলতে শুরু করলো, আঙ্কেল, আগের কথা সব ভুলে যান, আমায় দয়া করে একটু সাহায্য করুন। তোমার উপর আমার রাগ নেই, বরং আমি খুশি। অদ্রিতা সবটাই বলেছে আমায়। তুমি ভিতরে এসো। সে সময় নেই আঙ্কেল। আচ্ছা, কি হয়েছে সেটা বলো। মুরাদ শুরু থেকে শেষ সবটুকুই সংক্ষেপে বলল। মুরাদের কথা শুনে হাদনান রহমান কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা, বুঝেছি। আমার জানা একজন বিশ্বস্ত অফিসার আছে। আমি তার টিম সহ এয়ারপোর্টে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি গিয়ে কেয়াকে আটকাও। এয়ারপোর্টে কোনো সমস্যা হলে আমায় কল দিও। আদনান সাহেবের কথা বলতে দেরি আছে, মুরাদের যেতে দেরি নেই। কেয়াকে হারাতে চায় না সে, কিছুতেই না। এয়ারপোর্টে একটা গন্ডগোল স্পষ্ট ও দৃশ্যমান। বাধ্য হয়ে জার্নি টাইম 2 ঘন্টা পেছানো হয়েছে। আফনান শাহরিয়ারকে ঘিরে পুলিশের দল। তিনি কিছুক্ষণ পর পর ক্রুদ্ধ দৃষ্টিতে মুরাদের দিকে তাকাচ্ছেন। অবশেষে তিনি স্বীকার করলেন তিনি কেয়ার সৎ বাবা, এবং সবটাই তিনি করেছেন সম্পত্তির জন্য। কেয়া বাংলাদেশে মারা গেলে তার উপর কেউ সন্দেহ করতো না, তাই তিনি এই প্ল্যান করেন। আর রাজনকে কাজে লাগানোর উদ্দেশ্য ছিল তাকে রাস্তা থেকে সরানো। রাজন আফনান শাহরিয়ারের আসল রূপটা জানত, যদিও কাউকে বলবে কিনা নিশ্চিত ছিলেন না। তিনি তবুও এই ভয় নিয়ে বাঁচতে চাননি। সবটা শোনার পর পুলিশ তাকে অ্যারেস্ট করলো। আদনান রহমান মুরাদের দিকে তাকিয়ে হাসলেন। মুরাদ কৃতজ্ঞতা সূচক ধন্যবাদ জানালেন। কেয়া মূর্তির ন্যায় বসে আছে এক কোণে। তার কাছে জীবনের এতগুলো বছর মৃত্যু হয়ে গেছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনা থেকে এখনো বেরিয়ে আসতে পারছে না সে। মুরাদ ঠিক কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না, কিন্তু কথাগুলো আজ তাকে বলতেই হবে। এই কেয়া, শোন, শুনছি। তুই কি আমার উপর রেগে আছিস? না। ও আচ্ছা। মুরাদ চুপ হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারছে না, তাই বারবার কেয়ার দিকে তাকাচ্ছে। তুই কি কিছু বলবি? কেয়ার প্রশ্নে হকচকিয়ে যায় সে। এদিকে কেয়া ভেবে রেখেছে যদি মুরাদ আজও কিছু না বলে তাহলে প্রথমে জুতো খুলে ওকে পেটাবে, তারপর ফ্লাইট ধরে চলে যাবে। মুরাদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তবুও অনেক কষ্টে মিয়ে যাওয়া গলায় হ্যাঁ বলল। তো বল, কি বলবি? আসলে হয়েছে কি, না মানে আমি আসলে তোকে, না মানে আমি। এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে ইচ্ছে করতেছে। তুই কিছু বললি? তুই কি বলবি সেটা শোনার অপেক্ষায় আছি। কিছু না। মুহূর্তের মধ্যেই মেজাজ খারাপ হয়ে গেল কেয়ার। উঠে বলল, বেশ থাক, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি যাব। কেয়ার কথায় মুরাদের হাত পা কাঁপতে শুরু করলো। কেয়া চলে যাবে কেন? মুরাদের মাথায় আর কিছুই আসলো না। চোখ বন্ধ করে বলে ফেললো, কেয়া, আমি তোকে খুব ভালোবাসি। মুরাদ ঠিক করে রেখেছে কেয়া না বলে দিলে সে সোজা উল্টো দিকে ঘুরে চলে যাবে। কেয়াকে নিজের মুখটাও দেখাবে না। দেখ মুরাদ, ইউ আর জাস্ট ফ্রেন্ড, এর বাইরে আমি কিছু ভাবি না। কেয়া আর কিছু বলার আগে মুরাদ পেছনে ঘুরল। চোখের পানিটা অন্তত কেয়ার সামনে পড়তে দেওয়া যাবে না।
পেছনে ঘুরে চোখ খুলতেই টুপ করে চোখ বেয়ে জল গড়ালো। বাম হাতে উল্টো পিঠ দিয়ে সে জল মুছতে কেয়া পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো মুরাদের উপর। এরকম ঝাপটে ধরলো তাকে। ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে গেছে মুরাদ। কেয়া তাকে পেছন থেকে জড়িয়ে ধরেই বলল, এত বছর লাগলো বলতে, ছাগল একটা। মুরাদের চোখ পিটপিট করছে। স্বপ্ন দেখছে না তো সে? এই খাদকটা অবশেষে তার ঘরেই যাচ্ছে। সত্যি? আচমকা কেয়া মুরাদকে ছেড়ে দিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, তুই কি করে জানলি বাবা আমায় মেরে ফেলতে চায়? তোকে কে বললো? মুরাদ বোধ হয় সুযোগ পেল। সাহস নিয়ে কেয়ার কানের কাছে গিয়ে বলল, বাসর রাতে বলবো। মুরাদের বলতে দেরি কেয়া অসভ্য নির্লজ্জ আখ্যা দিতে দিতে মুরাদের পিঠে কিল বসাতে দেরি নেই। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।